আসসালামু আলাইকুম। তাজমহল গল্পের পরবর্তী অংশ। শায়না তবুও ধস্তাধস্তি করে কোল থেকে নেমে গেল। উঠোনে বাড়ির মানুষ, ভাবি বারান্দায় দাঁড়িয়ে, দু একটা গাড়িও এসে থেমেছে বোধহয়। তাজদার তার হাতটা ধরে রেখেছে। শায়না হাতটা ছাড়িয়ে নিতে নিতে তার দিকে চোখ তুলে তাকালো, বলল, আমি এভাবে যাব না। বাইরে অনেক মানুষ, মেজো ভাইয়া চলে আসতে বলেছে। আমি এভাবে এখন যেতে পারবো না, ভাইয়া আরো রেগে যাবে। তাজদারের তার হাত শক্ত করে ধরে রেখে অন্য হাতে ফোনে হয়তো কাউকে ডায়াল করছে। শায়না বলল, আশ্চর্য, আমার হাত কেন ধরে রাখা হয়েছে? রোজ রোজ এইসব নাটক দেখতে আমার ভালো লাগছে না। ঘরে গিয়ে সমাধান করুন, আমাকে নিয়ে টানাটানি কেন? তাজদার ফোন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো। শায়না চোখ সরিয়ে ফেলতেই তাজদার আবারও ফোনে ডায়াল করতে লাগলো। ফোন রিসিভ হচ্ছে না। শায়না এক ফাঁকে হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিল। তাজদার ও শক্ত করে হাতটা ধরলো, ঠান্ডা স্বরে বলল, এত ছটফটানি কিসের? ফোন দিচ্ছি, রিসিভ হোক। শায়না বলল, আমার ভালো লাগছে না, হাত ছাড়া হোক। বাড়ি যেতে হবে, মেজো ভাইয়া আসতে বলেছে। মেজো ভাইয়া না বললে আমি কোথাও যাব না। ফোন রিসিভ হলো তখনই। তাজদার ফোন কানে চেপে কর্কশ স্বরে বলল, মরে গিয়েছিস নাকি? সব কটা ফোন ধরছিস না কেন একটাও? তৌসিফ মৃদু স্বরে বলল, সরি, এখানে সবাই কথাবার্তা বলছে, ফোন সাইলেন্ট ছিল। বলো, কি বলবে? শায়নাকে গাড়িতে করে কে পাঠিয়েছে? আনিস ভাই। সবাই মিলে শায়নাকে কথা শোনাচ্ছিল, তাই আনিস ভাই রেগে গিয়েছে। কথা কেন শোনাচ্ছিল? তুমি ক্লাব থেকে চলে গিয়েছো তাই। শায়না কেন তোমাকে খেতে ডাকেনি, তাই সবাই ওকে ঝেঁকে ধরেছিল। আমি ক্লাব থেকে চলে এসেছি তো। আগ বাড়িয়ে সবাইকে পণ্ডিতিগিরি দেখাতে কে বলেছে? শায়না অন্যদিকে মুখ ফিরিয়ে রেখে বলল, সবাইকে সুযোগ করে দিয়ে এখন নাটক। তাজদারের কপাল কুঁচকে গেল। শায়নার দিকে তাকিয়ে রইল সে। তৌসিফ বলল, সবাইকে জানিয়ে গেলে এত কিছু হতো না। এখানে বাবা, কাকা আর জ্যাঠার সাথে আনিস ভাই আর আশরাফ ভাইয়ের ঝামেলা লেগে গেছে। শায়না ওভাবে চলে গেল কেন, ওটাই তাদের প্রশ্ন। ঝামেলাটা শুরু করেছে কে? তৌসিফ একটু চুপ করে বলল, নুভা এমনি গিয়ে বলেছিল শায়না কেন তোমাকে রেখে খেতে বসে গেছে। ওখান থেকে কথা কাটাকাটি লেগে গেছে। এখন কি কথা হচ্ছে? আশরাফ ভাই আর আনিস ভাই বলছে শায়নাকে এখন বাড়িতে দেবে না। কি করতে চাইছে? নুভাকে মাপ চাইতে বলছে। খালামণি আর ফুপিরাও নাকি একসাথে জোট বেঁধে শায়নাকে কথা শুনিয়েছে, নানান কথা বলেছে, অপমান করেছে। তাজদার আর কিছু শুনল না। ফোনটা কেটে পকেটে রেখে দিতে দিতে শায়নাকে বলল, ঘরে গিয়ে বাকি কথা। শায়না হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, বললাম তো এভাবে যাব না। আমার কোনো ইচ্ছে অনিচ্ছে নেই। সবাই যেরকম বলছে আমাকে সবসময় সেরকম করতে হবে কেন? পুতুল নাচা নাচাচ্ছে সবাই মিলে, কথা শোনাতেও কারো মুখে আটকাচ্ছে না। মনে হচ্ছে আমি সেধে গলায় ঝুলেছি তাদের ছেলের। মাছ মাংস কোনো দিন দেখিনি। হাবাতে ঘরের মেয়ে, আর কি কি বাকি রেখেছে বলার? আমি এখন আর ছোট নেই যে যেভাবে ইচ্ছা আমাকে কথা শুনিয়ে যাবে, চামারের কথা বলবে, আর আমি সহ্য করে গেলে ভালো, সহ্য না করলে বেয়াদব। সুযোগ পেয়ে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে সে ঘরে চলে গেল। সাবিনা এসে দেখলো তাজদার দাঁড়িয়ে আছে। শায়না দরজা বন্ধ করে দিয়েছে। সে মৃদুস্বরে বলল, ভাইয়া, ওনারা সবাই আসছে, আপনি বসুন। বসবো না, ওকে বলুন বড় ঝামেলা হওয়ার আগে আমার সাথে যেতে। আমি বারবার এক কথা বলবো না। সাবিনা দরজার কাছে গেল। শায়না দরজায় খিল দেয়নি, তাই দরজা ধাক্কা দেওয়া মাত্র সরে গেল।
সাবিনা ঘরে উকি দিয়ে বলল, সায়না, ভাইয়া এখনো দাঁড়িয়ে আছে, চলে যেতে বলো। আমি না হয় মেজো ভাইকে বুঝিয়ে বলবো, তুমি চলে যাও, বড়সড় ঝামেলা না হোক। আমি কিছু করলেই ঝামেলা? ওরা যে আমাকে এত কথা শোনালো, আমি কারো খাই নাকি পড়ি? বিয়ে দিয়েছে, বেঁচে তো দেয়নি। তাদের ছেলে রাগ দেখিয়ে চলে এসেছে, সেটা তাদের কাছে বড় কিছু। আর আমার রাগ গোসা নেই, আমাকে যা তা শোনানো যায়? আমার ভাইরা প্রতিবাদ করলেই ঝামেলা, সব মেনে নিলে ভালো, তাদের দোষ ধরা যাবে না। সাবিনা বলল, যা হতে যাচ্ছে তা কি ভালো? ভালো কোনটা হয়েছে? বিয়েটাই তো আমি করতে চাইনি, তাদের ছেলেও জানে সেটা, তারপরও তেরার মতো করলো, আমাকে বুঝিয়ে দিল তিনি যা চান তাই হয়। এখনো ঝামেলা হবে না কেন? হোক ঝামেলা, ওই বাড়িতে না যেতে পারলেই আমি বাঁচি। সাবিনা ফিসফিসিয়ে বলল, উনি শুনতে পাচ্ছেন। সাবিনা নিজেকে সামলে সরি সায়না নিজেকে সামলে নিল, রেগে গেলে তার মুখ থামতে চায় না। সে দরজাটা বন্ধ করে দিল, লেহেঙ্গা পাল্টে নতুন একটা থ্রি পিস পরে নিল, কাঁধে লাগানো মিনি ব্যান্ডেজটা টেনে খুলে নিল। এত যত্ন আত্মি তার কাছে নাটকীয় লাগে। যত সহ্য করছে ততই সবাই পেয়ে বসছে তাকে, দুয়ানা সম্মান দেয় না কেউ। আর যত্ন? অনেকগুলো গাড়ি এসে থেমেছে উঠোনে, কিছু মানুষ সায়নাদের বাড়িতে চলে এসেছে, কিছু মানুষ কলতানে। সবার চোখ মুখ থমথমে। শাহিদা বেগম বসার ঘরে বসে আছেন, বোরকাও খুলেননি। সাবিনা বুঝতে পারল মা ওখানে। তর্ক বিতর্ক দেখে নরম হয়ে গেছেন। শারমিলা সায়নার ঘরের দরজা ধাক্কালো, সায়না দরজা খুলল। সাজ ধুয়ে চুলের জট ছাড়াচ্ছে সে, মাঝখানে সোজা সিথি। শারমিলা বলল, তুই কেন চলে এলি? সেটা শুনে তোর শ্বশুর ক্ষেপে গেছে। ভাইদের কথা শুনে চললে নাকি ওদের বাড়িতে আর যাওয়ার দরকার নেই? সায়না বলল, ভাবো একবার, কাদের হাতে আমাকে তুলে দিয়েছো। নিজেদের দোষ ঢাকার জন্য এখন সব দোষ আমার কাঁধে তুলে দিয়েছে। তাজদার সিদ্দিকী রাগ করে বাড়ি চলে এলো, এটা জেনেও তার আত্মীয় স্বজনরা তিলকে তাল করবে, আমাকে দোষারোপ করবে, ইচ্ছে করে এমন করেছে আমাকে হেনস্থা করার জন্য। শারমিলা হতাশ হয়ে বিছানার এক কোণে বসল, কোলের বাচ্চাটাকে বিছানায় শুইয়ে দিতে দিতে বলল, এদের সাথে কেউ কথাই পারবে না। সায়না চুলটা বেঁধে বারান্দায় গেল। আনিস আর আশরাফ তার ঘরে ঢুকেছে। সায়নাকে বলল, তুই ভেতরে যা। শাহিদা বেগম আনিসকে বললেন, আমার ছেলেটা বাড়াবাড়ি না করলে এত কিছু হতো না। আনিস বলল, ওরা কি বলল দেখলে না? ওই রকম বউ নাকি দিনে এনে দিনে দিনে দিয়ে ফেলার হ্যাডাম আছে তাদের। কাবিনের টাকা দিয়ে নাকি বউ দিয়ে দেবে বেশি বাড়াবাড়ি করলে। কত বড় কথা! মেয়ে কি কোনো ছেলের হাতের মোয়া নাকি? আমাদের মেয়ে কি ফেলনা? তুমি ওদের বলনি কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল ওর জন্য? আমাদের কিসের ঠেকা পড়েছিল ওদের সাথে আত্মীয় করার? নিজেদের কি মনে করে ওরা? টাকা পয়সা এখন সবার হয়েছে মোটামুটি, এত টাকার গরম দেখাতে বারণ করে দেবে। দাস গোলামের মতো কথা বলতে বলতে স্বভাব হয়ে গেছে সবার। শাহিদা বেগম বললেন, আমি আর কিছু বলবো না, তোদের যা মনে হয় তাই কর। সায়না দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনল, বলল, দিনে দিনে দিতে বলো কাবিনের টাকা দিয়ে, ওদের সাহস দেখি, মুখে ওরা অনেক কিছু বলে। শাহিদা বেগম ধমকে বললেন, তুই কথা বলছিস কেন এখানে? কত শিখিয়ে পড়িয়ে দিলাম তোকে, কিন্তু তুই সবাইকে নিয়ে খেতে বসে গেছিস, জামাইয়ের খোঁজ করলি না, ভালো কথা। ও যখন ক্লাব থেকে চলে আসছিল তখনও খেয়াল করলি না। আনিস বলল, তুমি ওকে বকছো কেন? আশ্চর্য, ওর কি দোষ সেখানে?
তুই চুপ থাক, ওদের বউ জামাইয়ের মধ্যে তুই ঢুকছিস কেন? ওরা নিজেরা ঠিক থাকলে এত কিছু হতো? বিয়ের এক রাত যেতে না যেতেই বিয়ে ভাঙার কথা উঠছে। মশকরা লাগছে সব কিছু। বিয়ে হওয়ার আগে আমি তো আকদ ভাঙার কথা বলেছি। যারা কথায় কথায় মেয়ে দিয়ে ফেলার ভয় দেখায় তারা কত ডেঞ্জারাস ভাবতে পারছো? ওদের মেয়েকে বেয়াদব বলাই গায়ে লেগেছে, আর আমাদেরটা মেয়ে না? ওকে সবাই এত কথা শোনানোর সাহস পায় কোথায়? নাকি মানুষের মতো লাগে না? ওইটুকুনি একটা মেয়ে হয়ে বড় ভাইয়ের বউকে নাম ধরে ডাকছে। ডাকছে ভালো কথা, আবার শাসাচ্ছে, তাকে আদেশ করছে। এসব বেয়াদবি করার সাহস পায় কোথায় ওরা? আফসার সাহেব এসে সোফায় বসে পড়লেন। মুখ মুছতে মুছতে বললেন, মেয়েটা ওখানে শান্তি পাবে না। ওরা নিজেদের দোষ দেখে না। ওই মেয়েটাকে একটা ধমক দিলে তো ব্যাপারটা মিটে যায়। না, তাদের ছেলে মেয়ে দোষ করলে সেটা দোষ নয়। মেয়েটা কিভাবে সংসার করবে কে জানে। জামাইটাও মেজাজি। সায়না পাশের ঘরে ঢুকরে উঠল। আমাকে জাহান্নামে ঠেলে দিয়ে সবার হুঁশ ফিরেছে। ঘর ভর্তি মানুষজন চুপ। কলতানে বৈঠক বসেছে বাড়ির মানুষ মিলে। তাজদার সিদ্দিকী বাড়ি নেই। আপাতত তাজউদ্দিন সিদ্দিকী আর তার দুই ভাই বোন আর অন্যান্য আত্মীয়রা উপস্থিত। সবাই কথা বলতে বলতে আবারও তর্ক জড়িয়ে যাচ্ছে। তাসনুভা এক কোনায় দাঁড়িয়েছে। চোখ মুখ আপাতত লাল হয়ে আছে। রওশনারা বলল, তাজদার ফেরার আগে তাসনুভা গিয়ে নিয়ে আসুক সায়নাকে। তাজউদ্দিন সিদ্দিকী ছোট ভাই সম্মতি দিলেন, সেটাই হোক। বড় ফুপু রওশনারার দিকে তাকিয়ে বললেন, কোনো মতে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসো, তারপর গেজাবে। সব সময় ভাইদের কথা শুনে চললে সংসার হবে না। বাপের বাড়ি কাছে আছে বলে সব সময় যেতে দেবে না, একদম ছাড় দেবে না কোনো কিছুতে। বেশি ছাড় দিলে মাথায় উঠে নাচে। আজকালকার মেয়েরা কত বদমাশ তা তো জানো না এখনো। তাজউদ্দিন বলল, তাজদার আসার আগে নিয়ে আসো। মা তুমিও যাও, নুভা যাও, তৌসিফ ও কোথায় গেছে জেনে নাও। তৌসিফ বলল, কল যাচ্ছে না। বলতে না বলতেই তিতলি দৌড়ে এসে বলল, মেজো ভাইয়া এসেছে। রওশনারা তাসনুভার দিকে তাকালো, বলল, তুমি ঘরে চলে যাও। তাসনুভা গোমড়া মুখে বাবার দিকে তাকালো। তৌসিফ গর্জে বলল, যা না। আবার দেখছিস কি? লাথি দেবো ধরে এখন। তাসনুভা চলে গেল। তাজদার এসে বলল, শিহাবের বউ এসেছে, সরে যাও। এত ভিড় কিসের? বন্ধু আর বন্ধুর মা বউ ওয়ালিমায় আসতে পারেনি, তাই বউ দেখতে রাতেই চলে এসেছে। তাদের পেয়ে ব্যস্ত হয়ে পড়ল সবাই। তাজদার চুপচাপ সবার কাণ্ড দেখছে। শিহাবের মা জিজ্ঞেস করছে, বউ কোথায়? তাজদার সবার উপর ছেড়ে দিয়েছে। রওশনারা ফ্যাকাশে হেসে বললেন, একটু বাপের বাড়িতে গিয়েছে, কাছেই, আপনারা আসুন বেআইন বাড়ি ঘুরিয়ে আনি। সবাই নাস্তা খেয়েছে। সায়নাদের বাড়িতে খবর পাঠানো হয়েছে মেহমান যাচ্ছে। দাদিমা আর রওশনারা তাসনুভাকে নিয়ে গিয়েছে। সায়নারের সাথে তাসনুভাকে মিলিয়ে দিয়েছেন। আনোয়ারা বেগম বলেছেন, ননদ ভাবির মধ্যে অনেক কিছু হয়, এসব মনে রেখে দিতে নেই। নুভাকে সবাই অনেক বকাঝকা করেছে। শাড়িটা পরে নাও, শিহাবের মা বউ তোমাকে দেখতে এসেছে। সায়না চুপ করে রইল। তাসনুভা হনহনিয়ে বেরিয়ে গেল দাদিমার কথা শেষ করতেই। চোখ টলমল করছিল, নাক মুখ লাল। রাগে ক্ষোভে বেরিয়ে যাওয়ার সময় আনিসের সামনে পড়ল। আনিস তাকে দেখেও না দেখার ভান করে সরে দাঁড়ালো। তাসনুভা হনহনিয়ে বেরিয়ে এলো বাইরে। এইসব ছোট লোকদের সরি বলতে বসে আছে সে। বাড়ির সামনে আসা মাত্রই তাজদার তাকে দেখলো। শিহাবের সাথে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল সে। তাসনুভা ভাইকে দেখা মাত্র একটু থমকালো, তারপর বাড়ির ভেতরে চলে গেল ধীর পায়ে হেঁটে। শাহিদা বেগম তাড়াহুড়ো করছেন মেহমানদারি করতে গিয়ে। সায়না রেডি হচ্ছে,
কিনা দেখে যাচ্ছে ঘরের সামনে এসে। সায়না তাচ্ছিল্য সত্ত্বেও ধীরে ধীরে সায়না অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে শাড়ি পরছে উদাসীনভাবে। রওশনারা সায়নার খালা ফুপু মামিদের সাথে কথা বলছে। দাদিমা এসে সায়নাকে বলল, তাড়াতাড়ি শাড়ি পরে নে, তোর শাশুড়ি পরিয়ে দিতে এলে লজ্জায় পড়ে যাবি। লজ্জায় পড়বো কেন? আশ্চর্য, জামাই সোহাগ করছে সেগুলো দেখা যাচ্ছে কাঁধে। সায়না তাড়াতাড়ি কাঁধ ঢেকে নিল। কটমটে দৃষ্টিতে তাকিয়ে বলল, ফালতু কথা বলার জায়গা পাও না। ওখানে পিন ঢুকে গিয়েছিল। জামাই তো আদর করে ব্যান্ডেজ লাগাইয়া দিছিল। খুললি কেন? আদর না, জুতা মেরে গরুদান। সায়না শাড়ি পরে সিম্পল গয়না চুড়ি পরে মেহমানদের সামনে গেল। নতুন বউয়ের মুখ দেখে শিহাবের মা ৩,০০০ টাকা দিয়েছেন তার হাতের মুঠোর ভেতরে। রওশনারা সায়নাকে আর রাখেনি, তাদের সাথে সাথে নিয়ে এসেছে। কলতানের সামনে এসে শিহাব আর তাজদারের সামনে থামলো সবাই। শিহাব তার মাকে জিজ্ঞেস করছে, বউ দেখছো এবার? হ্যাঁ দেখেছি তাজদার, তোমার বউয়ের সাথে কথাবার্তা বলেছি। মেয়ে ভালো লেগেছে আমার। সায়নাদের উঠোন থেকে কে যেন রওশনারাকে বলল, বউ শাশুড়ি একসাথে নায়র গেলে নাকি? রওশনারা বললেন, হ্যাঁ, বউয়ের সাথে আমিও নায়র গিয়েছি। শিহাবের সাথে তার মা তাজদার কথাবার্তা বলছে। রওশনারাও এলেন। তার পেছন থেকে সায়নাও বেরিয়ে এলো। তাজদার তার দিকে এক ঝলক তাকালো। সায়না শিহাবকে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা রাতে চলে এসেছি নতুন বউকে জ্বালানোর জন্য। ভালো হয়েছে এসেছেন। সবাই কথা বলতে বলতে বাড়ির ভেতরে চলে যাচ্ছিল। সায়না রওশনারার পিছু পিছু হাঁটছে। হঠাৎ থেমে গেল। তাজদার সিদ্দিকী বলল, কে যেন আসবে না বলেছিল? সায়না ঘাড় ফিরিয়ে তাকালো, শক্ত কণ্ঠে বলল, যেতে কতক্ষণ? গিয়ে দেখুক। আমাকে আটকা রাখার সাধ্য কার? সেটা বুঝিয়ে দেওয়া হবে একা পায়ে। রাতে মেহমানদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করেছে সায়না। বাড়িতে তখনও মেহমানে ভর্তি। তাজদার বন্ধুকে যেতে দেয়নি। রওশন আরাও জোরাজোরি করে রেখে দিলেন। রাতে এসে রাতে চলে যাবে, বিষয়টা কেমন দেখায়। খাওয়া দাওয়া শেষে মেহমানরা যখন ঘুমোতে চলে গেল তখন তাসনুভার ঘরে খুব কথাবার্তা হচ্ছিল। তাসনুভা নাকি কাঁদতে কাঁদতে না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। একটা বাইরের মেয়ের জন্য তার ভাইয়ের কাছে সে ছোট হয়ে গেছে। ওই বাড়ির মানুষদের কাছে তাকে ছোট হতে হয়েছে। অপমান মেনে নিতে পারছে না সে। তাজউদ্দিন সিদ্দিকী রওশনারার উপর খেপেছেন। তিনি ছেলে মেয়েদের কখনো বকাঝকা করতে পছন্দ করেন না। মেয়েদের তো একদমই না। তাসনুভার কান্নাকাটি দেখে তিনি রওশনারাকে বললেন, সায়নাকে যেন বলে দেয় এই বাড়িতে থাকতে হলে সবার মন জুগিয়ে চলতে হবে। ননদের সাথে যেন ভালো ব্যবহার করে, হাসি খুশি থাকে। এত গাদ্দারি করলে, ভাইদের কথা শুনে চললে আবারও ঝামেলা হবে। তখন ঘটনা অন্যদিকে ঘুরে যাবে। ফুপুরা বলাবলি করলেন, ওই বাড়ির মেয়েকে এত পামপট্টি তেল মালিশ করে বাড়িতে আনতে হবে কেন? ওরা আগে ভালো করে খেতেও পায়নি। এই বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে পা একদম আকাশে উঠে গেছে, মাটিতেই পড়ছে না। আরও কত কি দেখব আল্লাহ মালুম। কাল থেকে রান্নাঘরে নিয়ে গিয়ে কাজ ধরিয়ে দেবে। কত মেয়ে ছিল আমার ভাইপোর জন্য, আর মেয়ে পায়নি আমার ভাইয়ের বউ। শাওন রওশনারা বললেন, বিয়েটাতে সব ওর পছন্দ মতো হয়েছে। গরু, ডেকোরেশন, খাওয়া দাওয়া, অনুষ্ঠান, এমনকি বউটাও। আমার কি করার আছে? সায়নার ঘরে দাদিমা আনোয়ারা বেগম বসেছিলেন। সায়নাকে দিয়ে গয়নাগাটিগুলো তুলে রাখছিলেন। তাজদার ধীর পায়ে হেঁটে ঘরে ঢুকলো, ফোনে চোখ স্থির রেখে। দাদিমা তাকে দেখে বললেন, তোমার বউকে কুবুদ্ধি শিখিয়ে দিচ্ছি। তাজদার চোখ তুলে দাদিমার দিকে তাকালো, তারপর সায়নার দিকে। সায়না গয়নার বক্সগুলো
গোছগাছ করছিল। তাজদার ভুরু কুঁচকে বলল, কুবুদ্ধির অভাব আছে নাকি যে আবার দিচ্ছ? শায়না চট করে তাকালো তার দিকে। আনোয়ারা বেগম হাসলেন, তারপর দাঁড়িয়ে পড়লেন, বললেন, আমি আসি, বরবধূ গল্পসল্প করো, বলেই তিনি বেরিয়ে গেলেন। তাজদার সিদ্দিকী দাদিমার জায়গায় গিয়ে বসলো, পিঠটা পেছনে হেলে দিয়ে দুহাতে ভর রেখে। শায়না বক্সগুলো একটার উপর আরেকটা রাখছে। তাজদারের দিকে তাকালো না, কিন্তু তাজদার তাকিয়ে রইল। শায়না বক্সগুলো রেখে দিতেই তাজদার ঘরের আলো নিভিয়ে দিল। হালকা আলো আছে অবশ্য, টেবিল ল্যাম্পটা জ্বলছে, শায়নার পরনের গোলাপি শাড়িটার রং বোঝা যাচ্ছে। বক্সগুলো রেখে এসে সে জগ থেকে পানি ঢাললো গ্লাসে, গলা ভিজিয়ে নিল। তাজদার জানতে চাইল, আমরা কখন কথা বলবো? শায়না বিলম্ব না করে বলল, কথা বলিনি কখন? একজন দক্ষিণে, একজন উত্তরে। এটা বিয়ে নাকি রং তামাশা? দুটোই। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আপনাকে আমি ভয় পাইনি কোনোদিন, আজও পাচ্ছি না, বরং একটু বেশি পাচ্ছি দরজা বন্ধ বলে। সরি, আপনাকে আমি ভয় পাইনি কোন দিন, আজও পাচ্ছি, বরং একটু বেশি পাচ্ছি দরজা বন্ধ বলে। তাজদার চুপ। শায়না পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। তাজদার তাকে টেনে এনে কোলে বসালো। শায়না লজ্জায় অস্বস্তিতে ধাতস্থ হতে পারছিল না। 2 দিনের বিয়ের সম্পর্কের খাতিরে একটা পুরুষ লোকের কোলে হঠাৎ নিজেকে আবিষ্কার করে তার শরীরের প্রতিটি স্নায়ু টানটান হয়ে উঠল। সে সরে যেতে চাইছিল, কিন্তু তাজদার সিদ্দিকীর শক্ত হাত তার কোমর আঁকড়ে ধরে রাখল। শায়না ধীরে নিঃশ্বাস ফেলছে। তাজদার সিদ্দিকীও যেন না শোনে। তাজদার তার সাথে হাতের মুঠো নিয়ে এলো শায়নার সামনে। শায়না তার হাতের মুঠোর দিকে তাকালো, কৌতূহল হলেও মুখ ফুটে কিছু বলল না। তাজদার ধীরে ধীরে মুঠো খুলল। চমৎকার ডিজাইনের একটা চেইন লকেট। শায়নার কোনো প্রতিক্রিয়া নেই। তাজদার বলল, তোমার উপহার নাও। শায়না নিল না। যদি পরে বলে বসে, তোমার তোমার উপহার নাও, আমার উপহার দাও, সে তো কোনো উপহার রাখেনি, তখন সে লজ্জায় পড়ে যাবে। তাকে লজ্জায় পেলে পৈশাচিক আনন্দ পাবে তাজদার সিদ্দিকী। শায়না চুপচাপ বসে রইল। তাজদা তার চোখের সামনে লকেটটা তুলে ধরল। শায়না বলল তাকে ছেড়ে দিতে। তাজদার শুনলই না। চেইনের হুকটা খোলার চেষ্টা করছে সে। শায়নাকে বলল, খবরদার উঠবে না। চেইনের হুকটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে। শায়নার মাথা থেকে আঁচল পড়ে গেছে অনেক আগে। তাজদার হুক খুলে শায়নার বেনিটা সামনে ফিরিয়ে দিয়ে চেইনটা পরিয়ে দিল। তারপর তাকে টেনে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে শায়নার গলায় জ্বলজ্বল করতে থাকা চেইনটি দেখে বলল, নাইস। শায়না আয়নার দিকে তাকায়নি, চোখ নিচে নামিয়ে রেখেছে। কাঁধের কাছে উত্তপ্ত কিছু টের পেল হঠাৎ। চোখ তুলে আয়নার দিকে তাকাতেই দেখল তাজদার সিদ্দিকীর নিঃশ্বাস। তার কাঁধে আলতোভাবে থুতনি রেখে তাজদার সিদ্দিকী বলল, সবাই আমাকে নিশ্চিত করেছে ফিউচারে এই ধরনের ঘটনা আর হবে না। এটা এক প্রকার ভুল বোঝাবুঝি। মহিলারা টেনে টেনে কচুর লতির মতো কথা লম্বা করে। ডিসকাস্টিং। ইউ ক্যান ট্রাস্ট দিস ওয়ান্ট রিপিট। শায়না জানে এরা জুতো মেরে গরু দানে ওস্তাদ, তাই নতুন করে কিছু বলল না। ক্লান্ত সে, বিছানায় শুয়ে পড়তে ইচ্ছে করছে। নিজের ঘরটাতে ছুটে যেতে ইচ্ছে করছে, যেখানে সে নিজের ইচ্ছা মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাতে পারে, কিন্তু সেটা অসম্ভব। সে লকেটটা ছুঁয়ে বলল, এটা সুন্দর, কিন্তু আমি কোনো উপহার আনিনি কারো জন্য। এভাবে উপহার নিতে আমার লজ্জা হচ্ছে।
তাজদার তার কাঁধে থুতনি আরও গেঁথে দিয়ে কোমর জড়িয়ে ধরল। সায়না শিউরে উঠল। তখনই বাইরে কারো চেঁচামেচি শোনা গেল। চবর্গীয় শব্দ করে তাজদার জানালার কাছে চলে এলো। শক্ত হাতে জানালা খুলে দিয়ে বাইরে কান পাতল বিরক্তির সাথে। প্রতিবেশীদের কারো বাড়িতে ঝগড়া লেগেছে। কান পাততেই শোনা গেল, আর মতো বেডিতে এত চিল্লাইলে তোরলেই সংসার গড়ের, অন্য বেডি ওইলে ঠ্যাং দেহাই যাইতুনগা, যেদ্দুর হ্যাডাম নেই এদ্দুর হ্যাডাম টানোস। মহিলার উচ্চবাচ্যর পর পুরুষ লোকের গলার আওয়াজ শোনা গেল। অ্যানগরি ক্যা চিল্লাইতে ল্যাগুস, এত ঘরত বিয়েবাড়ির মানুষ আছে ওই দেননি, এদ্দুর লাথিয়ে চিল্লাইলে কি কিছু সমাধান আইব না? তাজদার বিরক্তির সাথে জানালার কাঁচ টেনে দিতে দিতে বলল, এত রাতেও এদের শান্তি নেই, মেজাজ খারাপ করে দেয় ফালতু লোকজন। আয়নার সামনে সায়না নেই, সে বিছানায় শুয়ে পড়েছে। প্রতিবেশীদের ঝগড়া শুনে সে হাসছিল মনে মনে, তাদের ধন্যবাদও জানালো, উচিত কাজ হয়েছে। তাজদা সিদ্দিকীর গলার আওয়াজে শোনা গেল। ফোনে তৌসিফকে বলছে, বউ জামাই দুটোর মাথা ফাটিয়ে দিয়ে আয়, এটা ভদ্রলোকদের বাড়ি, রাত বিরাতে এভাবে চিল্লাপাল্লা করছে কেন? তৌসিফ কি বলল কে জানে। তাজদা সিদ্দিকী বলল, শাওনকে নিয়ে যা, দরকার পড়লে আমাকেও ডাকিস, কিন্তু এদের মুখ বন্ধ করা চাই। মুডটাই খারাপ করে দিল শালার। লাঠি নিয়ে যা, চিল্লাচিল্লি বন্ধ না হলে ধমাধম দিয়ে দিবি। সায়না চোখ বুজে শুয়ে আছে। ধমাধাম দিয়ে দিবি মানে? ওরা কি তাদের সমবয়সী নাকি? চাচা চাচির বয়সী মানুষদের ধমাধাম দিয়ে বসা কি মুখের কথা? কত বড় বেয়াদব গোয়ার। বেশ কিছুক্ষণ পর গালিগালাজ থামলো। তাজদা সিদ্দিকী ঘরমট পায়চারি করতে করতে তৌসিফের সাথে কথাবার্তা বলছে মেজাজে। কিছুক্ষণ পর বিছানায় ধপ করে উঠল। সায়না চমকে উঠে ঘাড় ফিরিয়ে তাকাতেই দেখল তার সামনে একটা বক্স। তাজদার বুক উপুর করে শুয়ে বক্সটা খুলছে মনোযোগ দিয়ে। খুলতে খুলতে সায়নার দিকে তাকালো। সায়না চোখ সরিয়ে নিল। বক্স থেকে সবগুলো চুড়ি বিছানায় ফেলল তাজদার। সায়না কাচের চুড়ি পছন্দ করে। তাজদা সিদ্দিকী চুড়ি হাতে নিয়ে বলল, হাত বাড়িয়ে দেয়া হোক। মুখটা তখনও বিরক্তিতে তেতো হয়ে আছে, যে আদেশ না মানলে সায়নাকেও চিবিয়ে খাবে। সায়নার হাতটা তার সামনেই রাখা। সে পাশ ফিরে যাচ্ছিল। তাজদার সিদ্দিকী শক্ত হাতে ধরে ফেলে একটা একটা চুড়ি পরিয়ে দিতে লাগলো। হাতটাতে পরানো শেষ হতেই তাজদার সিদ্দিকী বলল, ওই হাতটা না দিলে গায়ের ওপর উঠে বসতে পারে। তাই সায়না ওই পাশে ফিরে হাতটা রাখলো তার সামনে। তাজদার একটা একটা চুড়ি তার হাতের পরাতে লাগলো। সায়না হাতের দিকে তাকিয়ে আছে। শেষ চুড়িটা পরিয়ে তাজদার সিদ্দিকী তাকে এক ঝটকায় কাছে টেনে নিয়ে বলল, এবার আমার উপহার। সায়না হকচকিয়ে গিয়ে বলল, আগেই বলেছি আমার কাছে কোনো গিফট নেই এই মুহূর্তে, আমি আমার গিফট আদায় করে নিতে জানি। বলেই তাজদার তার হাতটা নিজের কাঁধের উপর তুলে নিতে নিতে গলদেশে মুখ ডুবিয়ে আদর করল। সায়নার নিঃশ্বাস ফেঁপে উঠেছে। সে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে নেমে গিয়ে নিচে বসে পড়ল। তাজদারের দিকে তাকিয়ে নিজের বুকটাকে শক্ত করে খামচে ধরে কেঁদে উঠল শব্দ করে। তাজদার তার দিকে এক পা এগোতেই সায়না বাম হাতটা জোরে আঘাত করল পালঙ্কের পায়ারের সাথে। কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো শব্দ হলো। তাজদা সিদ্দিকী পিছিয়ে গেল। সায়নাকে দেখতে ভয়ঙ্কর লাগছে। সায়না মেঝেতে নিঃশব্দে বসে রইল। পুরো শরীরটা পাথরের রূপ নিয়েছে।
নড়ার শক্তি নেই। তাজদার সিদ্দিকীর দৃষ্টিতে ঝলসে উঠল তীব্র ক্ষোভ। টান টান হয়ে উঠল মুখের রেখাগুলো। শায়নার দিকে এক ঝলক তাকিয়েই চোখ নামিয়ে নিল। রীতিমতো অপমানিত মনে হলো নিজেকে। ঘর জুড়ে অস্থির পায়চারি করল। নিজের রাগ সামলাতে পারছে না। কিছুক্ষণ পর তাজদার সিদ্দিকী ধীরে ধীরে গিয়ে বসল রকিং চেয়ারে। চেয়ারের কাঠ কাঁপিয়ে উঠল একবার। সে পায়ের উপর পা তুলে ঠান্ডা ভঙ্গিতে বসে রইল। ঠোঁটের কাছে হাত তুলে ভ্রু কুঁচকে তাকালো শায়নার দিকে, আর চোখে চাপা কোনো হিসেবি দৃষ্টিতে। শায়না তখনও মেঝেতেই পা কুড়িয়ে বসে আছে নিঃশব্দে। কাঁধ সামান্য কুঁজো হয়ে এসেছে। হাতে ব্যথা পেয়েছে বেশ। চোখে মুখে কষ্ট লুকানো যাচ্ছে না। অনেকগুলো চুড়ি ভেঙে ছড়িয়ে আছে মেঝেতে। লালচে দাগ দেখা যাচ্ছে হাতে। অনেকটা সময় কেটে গেছে নিঃশব্দে। দেয়ালের ঘড়ির কাঁটা ঘুরেছে। শায়না মেঝেতে পা কুড়িয়ে বসে ঝিমোচ্ছে। চোখের পাতাগুলো ভার হয়ে এসেছে। তাজদার সিদ্দিকী রকিং চেয়ারে হেলান দিয়ে মাথা এলিয়ে দিয়েছিল পেছনে। চোখ প্রায় বন্ধ। হঠাৎ এক মুহূর্তে চোখ খুলে গেল। চট করে সামনে তাকিয়ে দেখল শায়না এখনো মেঝেতেই নিস্তেজ ভঙ্গিতে ঝিমোচ্ছে। তার ভ্রু কুঁচকে উঠল। চেয়ারের আরাম ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। নিঃশব্দে পায়ে এগিয়ে এসে শায়নার সামনে বসে পড়ল হাঁটু ভেঙে। শায়না ধীরে ধীরে চোখ তুলল। বিস্ময়, সংশয় আর অসহায় কৌতূহলে তাকালো তাজদারের দিকে। চোখ দুটি লাল, কাঁপা কাঁপা। তাজদার ধীরে বলে উঠল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? শায়নার গালে শুকিয়ে আসা জলের রেখা এখনো স্পষ্ট। সে মুখ ঘুরিয়ে রেখেছে। চোখে চোখ রাখার সাহস নেই, ইচ্ছেও নেই। তাজদার এবার শক্ত কণ্ঠে বলল, আমার দিকে ভালো করে তাকাও শায়না মমতাজ। শায়না তাকালো না, নড়ল না অবধি। কোনোদিন সে মন ভরে সময় নিয়ে তাজদার সিদ্দিকীর দিকে তাকায়নি। তাকানোর ইচ্ছেটাই জন্মায়নি কখনো। ছোটবেলায় একবার অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে তাকিয়েছিল তাজদার সিদ্দিকীর দিকে, আর তখনই তাজদার সিদ্দিকী আঙুল তুলে বলে দিয়েছিল চোখ নিচে। সেই চোখ আজও নিচেই নেমে আছে, আর থাকবে। সে কোনো দিন মুগ্ধ হয়ে তাজদার সিদ্দিকীর চোখে চোখ রাখবে না। এই লোকটা যদি জানতো সে একটুখানি তাকালেই কতখানি ঘৃণা ফুঁসে ওঠে তার বুকের ভেতর, তাহলে জীবনেও তাকাতে বলতো না। তার দু চোখে পটি বেঁধে দিয়ে বলতো, আমার দিকে না তাকিয়ে সংসার করো। সারা জীবন তাদের সাথে দাস গোলামের মতো ব্যবহার করে এখন ঠিক কী কারণে এত তুলুতুলু করছে শায়না কি সেটা জানে না? এরা ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, স্নেহ, মমতা দেখায় পয়সা, সৌন্দর্য আর স্ট্যাটাসের উপর ভিত্তি করে। অসম্ভব ঘৃণা করা, হেয় করা, তুচ্ছ করা। মানুষ হুট করে ভিন্ন আচরণ করলে যে কারো মনেই প্রশ্ন উঠবে। শায়নার মনও নিজেকে প্রশ্ন করেছিল। উত্তরটাও খুব সহজে পেয়ে গিয়েছিল সে। দরিদ্র পরিবারের শেষ সন্তান ছিল সে। বাবার অল্প আয়, 5 ভাইবোন বড়। সবার পড়াশোনা আর খাবারের খরচ মেটাতে হিমশিম খেতে হতো বাবাকে। তবুও বাবা চেয়েছিল সবাই পড়াশোনা করুক। মানুষ মূল্যায়ন করে না বলে তিনি খুব দুঃখ পেতেন। চেয়েছিলেন কম খেয়ে হলেও ছেলেগুলো মানুষ হোক। ছেলেগুলো মানুষ হলে সমাজে একটা অবস্থান তৈরি হবে, মানুষ সম্মান করবে। শায়না শেষ সন্তান ছিল বলে মায়েরও যথেষ্ট অবহেলা পেয়েছিল। বুকের দুধও বেশি দিন পায়নি সে। দাদিমা তাকে ভাতের মাড় আর সাবুদানার পানি খাইয়ে খাইয়ে নাকি দুধের অভাব মেটাতেন। মা অন্য ছেলে মেয়েদের খাওয়া পড়ার চিন্তায় ডুবে থাকতেন। শায়নাকে নিয়ে কোনো আলাদা ভাবনা ছিল না তার। দাদিমা তাকে মানুষ করেছে বলতে গেলে। মায়ের শেষ সন্তান হওয়ায় সে জন্মেছিল খুবই দুর্বল আর রোগা হয়ে। ছোট থেকেই
পুষ্টিহীনতায় ভুগেছে, পা দুটো বাঁকা হয়ে গিয়েছিল। মানুষের ছোটবেলার ছবি কত সুন্দর, আর তার তার ছেলেবেলার ছবিগুলো দেখলে এখনো চোখে জল আসে, দেখতে ইচ্ছে করে না একদম। তার পা বাঁকা ছিল, গাল বসে গিয়েছিল, দাঁত বের হয়ে থাকতো, চুল এলোমেলো, মুখশ্রী ছিল কঙ্কালের মতো ভাঙাচোরা। দেখতে মনে হতো রাস্তায় পড়ে থাকা অবহেলিত কোনো ভিখারির বাচ্চা। দুটো কাপড়েই কেটে যেত পুরো বছর। রোদে পুড়ে কাপড় ঝলসে যেত, ছিঁড়ে যেত, মা সেলাই করে দিত হাতে। নতুন জামা পেলে তো খুশিতে আত্মহারা হয়ে যেত সায়না। সে তখন এক রোগা দুরন্ত ছিল। রোদে পুড়ে মাটিতে গড়াগড়ি খেয়ে বেড়াতো পাড়ার পর পাড়া। তার গায়ের রং আরও ঘোলা হয়ে যেত। সেই রং, সেই কুৎসিত রূপই হয়তো তাজদার সিদ্দিকী আর তাসমিন আর তাসনুভাদের চোখে চরম অপছন্দের ছিল। এজন্যই তারা ঘৃণা করত, তুচ্ছ করত। যখন সে ক্লাস 8-এ ওঠে তখন হঠাৎ করেই তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। সবাই বলতো এই মেয়েটা হিজড়া হবে, বুকে মাংস নেই, মাসিক হয় না, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। মেয়েলি সৌন্দর্য নেই বলে উপহাস করতো সবাই। কিন্তু বয়ঃসন্ধির পর হঠাৎ করে তার শরীর রূপ নিতে শুরু করে, গায়ে মাংস লাগতে থাকে, কাঠের মতো পাটকাঠি দেহে ধীরে ধীরে ঢেউ ওঠে। হুট করে সে অনেকটা লম্বা হয়ে যায়, তার চলাফেরায় নরম ভাব আসে, চোখে মুখে লজ্জা। সবার চোখে পড়ে সেই বদল। সায়না আগে আয়নার সামনে দাঁড়ালেও নিজেকে এড়িয়ে যেত, অত মন দিয়ে নিজেকে দেখতই না। হঠাৎ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে নিজেই চমকে উঠল। স্তনের ভার, গভীর নাভি, মসৃণ ত্বক, কোমরের বাঁক, সব মিলিয়ে একটা নতুন মানুষ সে। নিজেই নিজের শরীরের দিকে তাকিয়ে ঘেমে উঠেছিল, লজ্জায় চোখ নামিয়ে নিয়েছিল। সময় কত কিছু পাল্টে দেয় গোটা একটা মানুষকেও। তার গায়ের রংটা উজ্জ্বল মসৃণ, কিন্তু সেটা তখন চাপা পড়েছিল অপুষ্টি, রোদে পোড়া গা আর অবহেলার ভারে। চুলের গোছাও ছিল ঘন আর মোটা, কিন্তু অযত্নে এলোমেলো হয়ে থাকতো সবসময়। ঘাড়ে কাঁধে জমে গিয়েছিল কালচে দাগ, কিন্তু ধীরে ধীরে বদল এলো। যত্ন, সময় আর বয়সের সঙ্গে সঙ্গে সেই কালচে দাগগুলো হালকা হতে লাগলো। চুলে ফিরে এলো জৌলুস, গায়ের ত্বকে ফিরে এলো প্রাণ। কেউ ভেবেছিল সেই রোগা পটকা ছেঁড়া কাপড় পরা কুৎসিত মেয়েটা একদিন এলাকার সুন্দরীদের তালিকায় নাম লেখাবে। সায়না একদম ঘরকুনো হয়ে গিয়েছিল বয়ঃসন্ধির পর। নিজেদের আর্থিক অবস্থার উন্নতিও হতে লাগলো। আচমকা সবকিছু কেমন যেন পাল্টে গেল, মানুষের ব্যবহারও পাল্টে গেল। টাকা আর সৌন্দর্য আসলেই ম্যাটার করে। টাকা আর সৌন্দর্য ছাড়া কিচ্ছু হয় না। টাকা আর সৌন্দর্য না থাকলে কেউ 2 পয়সার দাম দেয় না, সেটা সায়নার চেয়ে ভালো কেউ জানে না। কলেজে যাওয়ার পথে অনেকের নজরে পড়েছে সে। তার পর অনেক সম্বন্ধ আসতে লাগলো। স্কুলে থাকতে যাদের টিটকারি শুনতো তাদের অনেকের কাছে প্রেমের প্রস্তাবও পেয়েছে সে। গা গুলিয়ে আসতো তার। প্রতিবেশী রুম্পা আপার বিয়েতে সে হলুদ শাড়ি পরেছিল। তিতলি, তাসনুভা সবাই ছিল সেই হলুদের অনুষ্ঠানে। দূর দূরান্তের অনেক আত্মীয় স্বজন তখন সায়নাকে চিনতেই পারেনি। যখন শুনলো মেয়েটা আশরাফের ছোট বোনটা, তখন সবাই হা হয়ে গিয়েছিল। লোকমুখে ফিসফিসানিও করতো এটা বলে, মেয়েটা আগে দেখতে কেমন ছিল না, পয়সা হওয়ার পর কেমন পাল্টে গেছে দেখ, টাকায় কত সুখ। সায়নাকে তার মা বাবার অনেক আত্মীয় স্বজনও হুট করে চিনতে পারেনি। গায়ে হলুদে বাড়ির মেয়েদের গ্রুপ ছবি আর ভিডিওগুলো লন্ডনে বসবাসরত তাজদার সিদ্দিকীর কাছেও গিয়েছিল। সেও কৌতূহলেও জিজ্ঞেস করেছিল তিতলির পাশে দাঁড়ানো মেয়েটাকে। রওশনারা বলেছিল ওই বাড়ির মেয়ে সায়না। তার কিছু মাস পর তাজদার সিদ্দিকী দেশে এলো। পুরো বাড়ি জুড়ে মিষ্টি বিতরণ হলো। কি হইচই ওই বাড়িতে! সায়না প্রথম দিনই দেখেছিল সেই বদমেজাজি
তেতো স্বভাবের তরুণ তাজদার সিদ্দিকীকে পূর্ণবয়স্ক টকবগে যুবক রূপে। চেহারায় এসেছে ধার, চোখে মুখে এক রকম ঝলক, শরীরের গঠনে পুরুষসুলভ দৃঢ়তা। আগের রুক্ষ স্বভাব ছিল, আর এখন প্রভাব বিস্তারকারী ভারী ভাব। চলাফেরা, তাকানো, এমনকি চুপ করে দাঁড়িয়ে থাকাতেও কত আত্মগৌরব, অহংকার আর দম্ভের চামড়ায় মোড়ানো তাজদার সিদ্দিকী দৈহিক সৌন্দর্য, আত্মগরিমা আর গর্ব নিয়ে হেঁটে হেঁটে চারপাশটা কৌতূহল নিয়ে দেখছিল। বিশেষ করে তাদের বাড়ির দালানগুলো। হয়তো ভাবছিল এদেরও দালান হয়েছে। সায়না একবারও সামনেও যায়নি। দাদিমা এসে তাজদার সিদ্দিকীর কত নামধাম করলেন। মাটি হয়ে গেছে ওই বাড়ির ছেলেটা, এখন আর আগের মতো নেই। আগে তো কাউকে সালামটাও দিত না, এখন সবার সাথে হেসে খেলে কথাবার্তা বলছে। মেয়ে দেখছে তার জন্য। দাদিমা অবশ্য কথাগুলো তাকে শুনিয়ে শুনিয়ে বলেছিল সেদিন, যেটা সায়না অনেকটা পরে বুঝেছে। তাদের প্রতিবেশী এক চাচার বিয়ের গায়ের হলুদের অনুষ্ঠানে স্টেজে ওঠার জন্য ফুলের ডালা নিয়ে দাঁড়িয়েছিল সে সবার পেছনে, তিতলি তার সামনে। তারা দুজনেই চাচার বোকামোর কথা বলে হাসাহাসি করছিল। উনি কেকের মাঝখান থেকে গোলাপটা চামচ দিয়ে তুলে কান্নারত ভাইপোর হাতে ধরিয়ে দিয়েছেন। কেকের ছবি তোলার আগে ক্যামেরাম্যান বকাঝকা করছেন। ঠিক তখন সায়নাদের পেছনে ছেলেপেলেদের দল এসে দাঁড়ালো। একজন হঠাৎ গলা ঝাড়লো। সায়না চমকে তাকালো। তাজদার সিদ্দিকীও তার দিকে তাকালো। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে পাশ দিয়ে হেঁটে গেল। সেই চাচার বিয়ের সবার মধ্যমণি ছিল তাজদার সিদ্দিকী, কারণ অনেকগুলো বছর পর সে গ্রামে এসেছে। মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় খুবই তীক্ষ্ণ। তারা বুঝে ফেলতে পারে কে কোন দৃষ্টিতে তাকাচ্ছে, কার চোখ লোভাতুর কামুক। পুরো অনুষ্ঠান জুড়ে তাজদার সিদ্দিকী তাকে দেখছিল ঘুরে ফিরে। সায়না সাহস করে তাকালো, এটা বুঝতে যে তার মনের ভুল কিনা, কিন্তু না, সে যা ভাবছে সেটাই। তাজদা সিদ্দিকী তাকে দেখছে, কপালটা হালকা কুঞ্চিত করে। সে অস্বস্তিতে মানুষের গায়ের আড়ালে আড়ালে দাঁড়িয়েছিল বারবার। একবার প্যান্ডেলের বাইরে চলে এসেছিল, সেখানেও তাজদা সিদ্দিকী দাঁড়িয়ে ফোন টিপছে। ফোনের স্ক্রিনের আলো তার মুখে। সায়নার দিকে চোখ তুলে তাকাতেই সায়না দ্রুত পালালো। তার ঘাম ছুটে গিয়েছিল লজ্জায়, অস্বস্তিতে। বুকের ভেতর মস্ত বড় একটা পাথর উঠে এসেছিল সেদিন। সাধারণত অনুষ্ঠান শেষ হওয়ার আগ অবধি সে কখনো অনুষ্ঠান ঘরে আসে না, কিন্তু সেদিন অনেক আগে চলে এসেছিল। মা দাদিমা তাকে হাজারটা প্রশ্ন করলো, কিন্তু সে কিছু বলল না। ওই রাতে সে একটুও ঘুমাতে পারেনি। তখনও সে ভেবেছিল হয়তো মনের ভুল, কিন্তু না। ভেজা চুল ঝেড়ে ছাদে কাপড় শুকোনোর সময় ওই বাড়ির ছাদে হাঁটতে থাকা ছায়াটা তাকে আরও স্পষ্ট করে দিয়েছিল সবটা। পুকুর ঘাটে কাপড় ধোয়ার সময়ও সে দেখেছিল ছায়াটা। এমনকি ঘর থেকে উঠোনে বের হলেই যেন চোখ দুটো তাকে ঘিরে ধরত। সে তাজদার সিদ্দিকীর বাজে চাহনি থেকে বাঁচতে পালাতে কতবার হোঁচট খেয়ে পড়েছে তার হিসেব নেই। একটা মানুষ শুধু দূরে দাঁড়িয়ে তাকে কৌতূহলী দৃষ্টিতে দেখছে, এটাই যথেষ্ট ছিল তার রাতের ঘুম হারাম করার। কি লজ্জা, কি গা গোলানো বিশ্রী অনুভূতি। ওই ধরনের কিছু ভাবতে গেলেই মনে হতো দম বন্ধ হয়ে যাচ্ছিল। তাজদার সিদ্দিকীর সামনে দাঁড়াবে ব্যাপারটাই কতটা জঘন্য। যার চোখে চিরকাল ঘৃণা দেখেছে, সেই চোখে অন্য কিছু কতটা অস্বস্তিকর। নিজের সৌন্দর্যকে বাহবা দিয়েছিল সে। এই সৌন্দর্য তাকে কত মানুষ চিনিয়ে দিল, কত মানুষের কত রূপ দেখিয়ে দিল। আননোন নাম্বার থেকে আসা কল, মেসেজ সব তাজদা সিদ্দিকী ছিল। নাম্বারটা কোথায় পেয়েছিল কে জানে। শুরুতেই একবার কল রিসিভ করেছিল সে। গলার ঝাড়ার শব্দ পেয়ে ফোনটা ছিটকে পড়েছিল হাত থেকে। মেসেজ আর কলগুলো দেখলে তার হাত পায়ে
কাঁপুনি ছুটত। কি দুঃসাহস ওই লোকটার! সে ভাবে কি করে শায়না তার সাথে ফোনে কথা বলবে? টাকা দিয়ে মন কেনা যায় নাকি? কি জঘন্য! তাজদার সিদ্দিকী অনেকবার তার সাথে কথা বলতে চেয়েছে। শায়না পালিয়ে পালিয়ে থেকেছিল। বিয়ের প্রস্তাব পাঠাবে এই ব্যাপারে সে নিশ্চিত ছিল, আর সেটাই হয়েছে। যারা মানুষকে টাকা আর সৌন্দর্যের দাঁড়িপাল্লায় দিয়ে মাপে, সেই ছোটলোকদের বাড়িতে বউ হয়ে না আসার জন্য আল্লাহর কাছে দুহাত তুলেছিল সে। কেন কবুল হয়নি কে জানে। যে লোকটা তার অভাবগ্রস্ত নিঃসৃত রূপটাকে ঘৃণা করেছিল, সেই লোকটাই তার সৌন্দর্যে ঘায়েল হয়ে বিয়ে করেছে। ভবিষ্যতে সে তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। তখন তাজদার সিদ্দিকী গমগমে গলায় বলল, শায়না মুমতাজ, কথা বলো, নয়তো তাকাও। আমি কি বলছি শুনতে পাচ্ছ? শায়না অল্প করে তাকালো। এই চেহারায় কোনো মায়াদয়া নেই। আপাদমস্তক কঠিন, শক্ত ঠোঁট দুটোর কাঠিন্যই বলে দেয় কতটা রুক্ষ ভাষী এই লোক। এই লোকটা পুরো পৃথিবীর সমস্ত সুখ পায়ের কাছে এনে দেবে বললেও তার ক্ষত মুছবে না, তার মন বলবে না। এই হিংস্র চেহারার দিকে তাকালে মন গলবে কখনো? অতি জঘন্য, অতি নৃশংস এই লোক। সে চোখ সরিয়ে নিল। তাজদার বলল, আমার সাথে সহজ হও, তাকাও আমার দিকে। এভাবে চলতে থাকলে সব শেষ হয়ে যাবে। শায়না একদম তাকালো না। তার এত অস্বস্তি, এত ছটফটানি দেখেও লোকটা সামনে থেকে সরল না। এদের কাছে অন্য কারো সুবিধা অসুবিধা, ছটফটানি, অস্বস্তি এসব কোনো ব্যাপারই নয়। বরং তাকে কোলে তুলে নিল আচমকা। শায়না রেগেমেগে তাকালো। তাজদার তাকে বুকের কাছে ধরে রেখে তার মুখের দিকে তাকিয়ে বলল, পুরনো কথা ভুলে যাওয়ার জন্য হলেও আমার দিকে তাকাও। আমি বারবার তোমাকে রিকোয়েস্ট করব না, আমাকে খেপাবে না। আমি আগের মতো না থাকলেও খুব ভালো মানুষ হয়ে যায়নি। আমি মানুষকে মাথায় তুলতে জানি, আবার মাথায় তুলে আছাড়ও মারতে জানি। আমার সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করবে না, তাকাও আমার দিকে। শায়না অনেকবার তাকিয়েছে তার দিকে, কিন্তু মনের চোখ দিয়ে যখনই তাকালো তখনই একটা ভয়ঙ্কর, অতি কুৎসিত, বিকৃত, বিকল, অমানুষের মতো চেহারা তার চোখের পাতায় ভেসে উঠল। কি করে সে বোঝাবে কারো দিকে তাকানোর জন্য ওই চেহারায় একটু মায়াদয়া, মানবিক ছাপ থাকা লাগে, যা তাজদার সিদ্দিকীর চেহারায় নেই। মানুষের মুখের আদলেও বোধ হয় এক সময় স্বভাবের ছায়া পড়ে, মনের রঙও লেগে থাকে চোখের কোণে, ভ্রুর রেখায়, ঠোঁটের ভাঁজে। হাজার চেষ্টা করেও নিজেকে আর বোঝাতে পারে না শায়না। পছন্দ হয় না, তাকাতে ইচ্ছে করে না। কি পরিমাণ ঘৃণা জমে আছে তার ভিতর, ভাবলে নিজেকেই অবাক লাগে। তাজদার সিদ্দিকীর মুখটা মনে পড়লেই বুকের ভেতরে একটা গা গোলানো অনুভূতি হয়, এক ধরনের বিক্ষোভ, একরাশ বিতৃষ্ণা। আর 10 জনকে নিয়ে যেমন রাগ বা বিরক্তি হয়, ওটা ঠিক সেরকম না, অসহ্যকর একটা অনুভূতি। সে নিজেই পালিয়ে বেড়ায় এই অনুভূতি থেকে। সে কখনো ভাবেনি তাজদার সিদ্দিকীর প্রতি নিজের ঘৃণা যেন একটু কমে। সে প্রার্থনাও করতে হবে আল্লাহর কাছে। সে আর পারছে না, তার মাথায় আর কুলোচ্ছে না। না সে ঘৃণা করে শান্তি পাচ্ছে, না সে তাজদার সিদ্দিকীর প্রতি মন বসাতে পারছে। মাঝপথে দাঁড়িয়ে নিজের এই অসহায়তা, দ্বন্দ্ব, সবকিছুর প্রতি বিরক্ত হয়ে উঠেছে সে নিজেই। তাজদার তাকে বিছানায় বসিয়ে দিল। তার সামনে বসে হাতটা দেখে নিয়ে নিজে নিজে বলল, সকালে যদি কেউ জিজ্ঞেস করে এই সব কাটাছেঁড়া কেন হলো, তখন কি হবে? শায়না চুপ করে রইল। তাজদা তার দিকে তাকাতেই শায়নাও তাকালো। কিছুক্ষণ নীরব মুহূর্ত পেরিয়ে গেল। তুমি কি খুব আমি কি খুব খারাপ? প্রশ্নটাই শায়না কেমন চমকে গেল। সে ইচ্ছে করে উত্তর দিল না। তাজদার কঠোরভাবে বলল, আনসার মি।
তুমি আমার সাথে মন খুলে কথা না বললে সহজ হবে কিভাবে? কথা বলছো না, তাকাচ্ছ না, কাছে থাকতে দিচ্ছ না। আগেও পালিয়ে পালিয়ে থেকেছো। সমস্যা কি বলবে? তোমার কোনো ধারণা আছে তোমাকে বিয়ে করতে গিয়ে আমাকে কত কিছু ফেস করতে হয়েছে? তুমি এরকম করতে থাকলে সবাই আরও পেয়ে বসবে আমাকে, কারণ আমি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি। তুমি এক্স্যাক্টলি চাইছোটা কি? আমার মান সম্মান শেষ করার পায়তারা করছো? সায়না তার চোখে চোখ রাখলো, এক নিঃশ্বাসে বলল, কিন্তু আমি আপনাকে পছন্দ করি না। আপনার স্পর্শ তো বহুদূর। আপনার ছায়াকেও আমি ভয় পাই। আমি হয়তো দেখাই না, কিন্তু আমি সত্যিই ভয় পাই। এই যে আপনি আমাকে ধরছেন, এতেই আমার গা গুলিয়ে আসে। অহংকারী চেহারাটাতে আমি আমি আমার জন্য নিখাত কিছু দেখি না। কথাগুলো বলার সময় সায়নার গলা কাঁপছে, হাতের আঙুল পা কেমন টান টান হয়ে উঠেছে। আপনি আমার সামনে বসে আছেন, এটা ভাবতে বসলেই আমার কেমন জানি লাগে। আপনি আমার গায়ের উপর নিঃশ্বাস ফেলবেন না। আপনি বাজেভাবে তাকান। আপনাকে আমার ভালো লোক বলে মনে হয় না। তাজদার সিদ্দিকী বলল, আমি সব সময় তোমার দিকে বাজেভাবেই তাকাবো, প্রমিস। সায়না দাঁত চিবিয়ে নিজেকে ছাড়িয়ে বলল বখাটে, ইয়েস আই অ্যাম। সায়না শুয়ে পড়ল বিছানায়, গায়ে আঁচলটা জড়িয়ে নিতে নিতে বলল, আপনার চেহারাটা আমি সহ্য করতে পারি না। এটা আমার দোষ নয়, আপনার চেহারার দোষ। তাজদার এক ঝটকায় তাকে নিজের দিকে ফিরিয়ে এনে তার মুখের উপর ঝুঁকে পড়ে বলল, দোষ তোমার চোখের। আমি সুন্দর, তুমি মনের চোখ খুলে দেখো। সায়না অবাক চোখে তাকিয়ে বলল, আপনার প্রীতি দেখে তো আমি অবাক হচ্ছি। মনে এত প্রেমের বাতাস লাগলো কবে থেকে? বাপরে বাপ, সিনেমাকেও হার মানাচ্ছে সব। তাজদার বলল, আমি বিয়ে করেছি বলে ঠেকায় পড়িনি। তোমাকে আমি বিয়ে করেছি এটাই বেশি। আপনি আমার মতো ভালো জীবনসঙ্গী পেয়েছেন এটাই বেশি। বলেই সায়না সরিয়ে দিল শক্তপোক্ত শরীরটাকে। কথায় কথায় গায়ের উপর উঠে আসে, বাজেভাবে ছুঁয়ে দেয়, বেয়াদব। তাজদার সিদ্দিকী এত অপমান সওয়ার মতো লোক নয়। চোপপাট দেখিয়ে দরজা খুলে হনহনিয়ে বেরিয়ে যাচ্ছিল। সায়না বলল, ইগো খুব ব্যথা পেয়েছে? দরজা খুলে গেছে ততক্ষণে। তাজদার সিদ্দিকী থেমে গেল দরজা একটা ধরে রেখে, ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো, তারপর ভেতরে ঢুকে ধপাস করে আবারও দরজা বন্ধ করে দিল। সায়না পায়ের নিচ থেকে কাঁথা টেনে নিয়ে নিজেকে লাশের মতো পেঁচিয়ে নিয়ে লম্বা হয়ে শুয়ে থাকলো। হাতটা ব্যথা করছে। তাজদার সিদ্দিকী বিছানার পাশে দাঁড়িয়ে হতাশ হয়ে বলল, লাশের সাথে সংসার? সায়নার জবাব ভেসে এলো, আমার লাশও আপনার সাথে সংসার করবে না। সায়নার হাতের কাটাছেঁড়া দেখে আনোয়ারা বেগম কপাল কুঁচকে ফেললেন, মুখ গম্ভীর করে জিজ্ঞেস করলেন, হাতে কি হয়েছে? সায়না মাথা নিচু করে ধরা গলায় বলল, কাল চুড়ি পরেছিলাম, ভেঙে গিয়ে কাঁচ বিঁধে গেছে। আনোয়ারা বেগম সহজেই বিশ্বাস করে ফেললেন, মুখ নরম করে জানতে চাইলেন, তাজ কিছু দেয়নি রাতে? চেইন দিয়েছে। চেইন আর লকেটটা আনোয়ারা বেগমকে দেখালো সে। তিনি লকেটটা ছুঁয়ে বললেন, নিশানের সময় বৌমা নিজের চেইনটা দিয়েছিল তোমায়। এটা যখন পেয়ে গিয়েছো তখন তোমার শাশুড়ির চেইন শাশুড়িকে দিয়ে দিও। হঠাৎ তাজদার ঘরে ঢুকলো, চোখে চোখ রেখে না তাকিয়ে আর চোখে দেখে নিল সায়নাকে, আবার দৃষ্টি ফিরিয়ে নিল দাদিমার দিকে। ঠান্ডা গলায় বলল, চা দিতে আজ এত দেরি কেন? দাদিমা মুখ টিপে হেসে বললেন, চা তো এবার তোমার বউ বানাবে। কাবার্ড খুলতে খুলতে তাজদার জবাব দিল, বউয়ের হাতে চা খাওয়ার জন্য সবাই বসে আছে। নতুন বউয়ের হাতের চায়ের জন্য অপেক্ষা করতে ক্ষতি কি? তুমি কি অবস্থা করেছো ওর? তাজদার তখনই ঘাড় ঘুরিয়ে তাকালো, কপাল ভাঁজ করে বলল, কি করেছি? তোমার বউয়ের হাত কেটেছে। তাজদার ঠোঁট গোল করে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ওহ শোনো, তোমার বউ কিন্তু আজ নায়র যাবে। তাজদার কপাল কুঁচকে তাকালো সায়নার দিকে, কৌতুক মাখা কণ্ঠে বলল, বিয়ে হতে না হতেই নায়র?
ও মা, বউ বাপের বাড়ি যাবে না? তাজদার কাটখাট উত্তর দিল। উকি দিলেই বাপের বাড়ি দেখা যায়, আবার কিসের নায়র? দাদিমা শাওয়ার দাদিমা শায়নার দিকে তাকিয়ে বললেন, দেখো কি বলে তোমার বর। শায়না চুপচাপ বসে রইল। দাদিমা তাজদারকে জিজ্ঞেস করলেন, তোমার বউ তোমার সাথে কথা বলে? তাজদার বলল, আল্লাহর রহমতে এখন বলে। দাদিমা হেসে বললেন, আল্লাহর রহমতে? সে অনেক কথা। আজ সন্ধ্যায় নিয়ে যাচ্ছে ওকে। তুমি আবার কোথাও যেও না, রাতে শ্বশুরবাড়িতে যাবে, জামাই আদর খাবে। তাজদার হঠাৎ অদ্ভুত ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে তাকায়, ঠোঁট বাঁকিয়ে বলে, আদর? এত আদর কে করবে? শায়না মুখ ফিরিয়ে বসে রইল। দাদিমা হাসতে হাসতে বলল, তুমি খাবে। শায়না, চলে আসো। শায়নাকে নিজের পেছন পেছন আসতে বলে তিনি বাইরে বেরিয়ে গেলেন ঘর থেকে। তাজদার চুপ করে দাঁড়িয়ে কিছুক্ষণ চেয়ে রইল দরজার দিকে। তারপর হঠাৎ একটা তুড়ি বাজালো শায়নার দৃষ্টি অনুসরণ করতে। শায়না ধীরে তাকাতে তাজদার আঙুল তুলে বলল, বিকেলে যাবে, কাল সকালে চলে আসবে। শায়না শুধু তাকিয়ে রইল তার দিকে, চোখের চাহনি স্থির। সেই চাহনি থেকে দৃষ্টি সরিয়ে নিল তাজদার সিদ্দিকী। এড়িয়ে গেল কি? শায়নাকে নায়র দেওয়ার ব্যাপারে কথাবার্তা হচ্ছিল রান্নাঘরে। রীতি অনুযায়ী বউকে নায়র দেওয়ার সময় ভাতও দিতে হয়, সাথে সাথে গরুর মাংস, মুরগির মাংস, ডিম ইত্যাদি ইত্যাদি। সেগুলো আবার প্রতিবেশীদের ঘরেও বিলি করে। বউ 2-3 দিন বাপের বাড়িতে থাকবে, ওই বাড়িতে জামাই আদর হবে। তিতলির সামনে শায়না রান্নাঘরে চলে এলো। এসে দেখল আসর জমেছে সেখানে। তাকে দেখা মাত্রই রসনারা বলল, সবাইকে চা করে দাও, পানি গরম হয়েছে। শায়না গ্যাসের চুলার সামনে গিয়ে দাঁড়ালো। ফুটন্ত গরম পানিতে চা পাতা দিল, দুধ চিনি নিয়ে শেষ লিকার ঢেলে দিল। সবাই আর চোখে তার কাজ দেখছে। তৌসিফের মা হঠাৎ বলে উঠল, তোমার হাতে আরেকটা আংটি কোথা থেকে এলো? শায়না লিকার ঢালছিল দুধ চিনির মধ্যে। হাতের উপর অল্প করে লিকার পড়ে গেল হাত ফসকে। রসনারাও কপাল কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। শায়না হাত মুছে নিয়ে কিছু বলার আগেই পুপু বলল, মনে হয় তাজদারেরটা ওকে দিয়ে দিয়েছে, ও তো আর স্বর্ণ পরবে না। শায়নাকে আর কিছু বলতে হলো না। কাপে চা ঢেলে সবাইকে খেতে দিল সে। রওশনারা বলেছে চিনি আন্দাজ করে দিতে। শায়না চিনি কম দেয়নি, বেশিও দেয়নি, তবুও ভয়ে ভয়ে ছিল। কিন্তু কেউ ভালো খারাপ কিছু বলল না। তাসনুভা চা খায় না। সে নাস্তার ট্রে রেখে যাওয়ার সময় শায়নার দিকে তাকালো এক পলক, তারপর আবারও ঘর ছেড়ে বেরিয়ে গেল। রওশনারা কাজ করতে করতে শায়নার উদ্দেশ্যে বলল, তাজদার বোধহয় তোমার পাসপোর্টের ব্যাপারে কথাবার্তা বলবে আজ বাদে কাল। যদি বলে তাহলে বলে দিও তোমার ভাইরা তোমাকে মাস্টার্স কমপ্লিট করাতে বলেছে। শায়না ব্যাপারটা সহজে বুঝল না। যখন বুঝল তখন বলল, এখনও তো তৃতীয় বর্ষে ভর্তি হইনি। সেটাই তো বলছি, ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো হলে মাস্টার্সে ভর্তি হবে। বলবে তোমার ভাইয়েরা এটাই বলেছে। বুঝেছো কি বলেছি? হ্যাঁ, এবার ঘরে যাও, কাপড় চোপড় সুটকেসে নিয়ে নাও। শায়না ঘরে আসা মাত্রই দেখল শাহিদা বেগম ফোন করেছে। সে ফোন রিসিভ করে বলল, তোকে নায়র দেওয়ার কথাবার্তা বলছে না? শায়না বলল, বিকেলে দেবে। শাহিদা বেগম জানতে চাইল, রাতে তাজদার আসবে না? জানি না সেটা। সবাইকে চা করে খাইয়েছিস? হ্যাঁ। তোর নাকি থার্ড ইয়ারের ভর্তি, কালকে একেবারে ভর্তি হয়ে তারপর ওই বাড়ি যাস? শায়না বলল, কে বলেছে? শাওন বলল, কলেজে নাকি নোটিশ দিয়েছিল, তোকে জানায়নি, তুই দেখিসনি? না, সমস্যা নেই, ডেট তো পিছিয়ে যায়নি। আর কিছু বলবে? তোকে ওখানে কেউ কিছু বলেছে? শায়না এবার রেগে গেল। বলবে জেনেও বিয়ে দিয়েছ, এখন এত সব জেনে কি হবে? মরে গেলেও আমি তোমাদের বলবো না কিছু। যখন তখন ফোন দেবে না, রাখো। রাগ করছিস কেন? আচ্ছা রাখ।
শায়না ফোন কেটে দিল, বসে রইল। তাজদার ঘরে এসে গলা ঝাড়ল। শায়না তাকাতেই তার দিকে তাকিয়ে চেয়ারে বসতে বসতে তাজদার বলল, জন্ম সনদ, আইডি কার্ড লাগবে, নিয়ে আসবে কাল। শায়না মৃদুস্বরে বলল, কাল আমার অ্যাডমিশন, 3rd ইয়ারের, পরশু আসবো। তাজদারের কপাল কুঁচকে গেল। কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ বলল, এত পড়ে কি হবে? শায়না তার সাথে তর্কে গেল না। তাজদার তার উত্তর না পেয়ে তুড়ি বাজালো, ও হ্যালো। শায়না সুটকেস গোছাতে গোছাতে বলল, মাস্টার্স করার ইচ্ছে আছে আমার। তাজদার ভয়ঙ্কর রেগে গিয়ে বলল, সেটা বিয়ের সময় বলা হয়নি কেন? আর কোনো পড়াশোনার দরকার নেই। শায়না অবাক চোখে তার দিকে তাকিয়ে বলল, বিয়ের সময় আমাকে বলা হয়েছে পড়াশোনা করতে দেওয়া হবে। তাজদার রকিং চেয়ারে গা এলিয়ে বসে মেঝের দিকে কঠোর দৃষ্টি নিবদ্ধ করে বলল, আর পড়াশোনার দরকার নেই, আমি আমার সাথে নিয়ে যাব। কথা না শুনলে নায়র যাওয়ারও দরকার নেই। মাসে একবার ওই বাড়ি যাবে, কথা ফাইনাল। শায়না সুটকেস গোছাতে গোছাতে বলল, আমি আজ যাব, কাল অ্যাডমিশন নেব, পরশু এখানে আসব। আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ করতে দিন। তাজদার তার দিকে তাকালো, চেয়ে রইল এক দৃষ্টে। শায়না সুটকেস গোছাতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ তার দিকে তাকালো। তাজদার তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে অ্যাডমিশন নিতে দেব না, প্রমিস। শায়নাও কড়াভাবে বলল, অ্যাডমিশন নিতে না পারলে আমি এই বাড়িতে জীবনেও পা রাখবো না, প্রমিস। তাজদার সিদ্দিকী চেয়ার থেকে উঠে দাঁড়ালো। শায়না তার দিকে তাকিয়ে আছে, চোখে রাগ ক্ষোভ। শায়নার দিকে এগিয়ে এলো সে, সুটকেস টেনে নিল, ফেলে দিল মেঝেতে। শায়না একটু পেছনে হেলে বসলো। বিছানায় এক হাতে ভর রেখে তার দিকে ঝুঁকে এসে তাজদার বলল, তোমার বাপদাদার 14 গোষ্ঠীর সামর্থ্য আছে লন্ডনে যাওয়ার? বেশি পেয়ে গেছো বলে উগলে দিচ্ছ। কুত্তার পেটে ঘি সয় না কথাটা এমনি এমনি বলেনি, দেখেছো? বলেনি, দেখছি। শায়না তার মুখের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, কুত্তা কখনো ঘি খেতে যায় না। যদি ঘি কুত্তাকে গিলতে বাধ্য করা হয় তখন সে ঘিটাকে উগলে দেবেই। গায়ের উপর ঝুঁকে পড়া ছাড়া কথা বলতে পারেন না। আপনার সাথে কোথাও যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার, এবার সরে যান। তাজদার সরল না। শায়না কপাল কুঁচকে চেয়ে রইল। আজব তো। তাজদার বলল, রাজি হয়ে যাও, আর কোনো পড়াশোনার দরকার নেই। ন্যাশনালে পড়ে তুমি কি করবে? করবেটা কি? আমার জীবনের ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আপনি আমাকে বিয়ে করেছেন, কিনে নেননি। আপনার কথা শুনতে আমি বাধ্য নই ভাই। তাজদারের কপাল আরও কুঁচকে গেল। ভাই? এতদিন পর সম্বোধন, তাও ভাই? শায়না বিরক্ত হয়ে বলল, সামনে থেকে সরুন। তোমার সাধ্য থাকলে সরাও। শায়না এক টানে তার শার্টের একটা বোতাম ছিঁড়ে নিল। তাজদার চোখ নিচু করে নিজের বুকের দিকে তাকালো। বোতামটা ঝুলে আছে সুতোর সাথে। এত শক্তি, সোজা বোতাম ছিঁড়ে নিয়েছে। শায়না ঝুলে থাকা বোতামটির দিকে তাকিয়ে তাজদারের দিকে চোখ তুলে তাকালো। শ্বাস প্রশ্বাস একটু দ্রুত হচ্ছে। তাজদার স্বভাবসুলভ ভঙ্গিতে বলল, বোতামটা সেলাই করে না দেওয়া অবধি বাপের বাড়ি যেতে পারবে না। শায়না তাকে সরিয়ে দিয়ে উঠে যাচ্ছিল। তাজদার তাকে ঠেলে দিল। শায়নার বিছানায় দুহাত চেপে পড়ে গেল। এক অবাক চোখে তাকিয়ে বলল, আপনার সমস্যা কি? সারাক্ষণ নাটক করার তালে থাকি না আমি? কিছু সময় থাকে যাদের ভালো কথা সবসময় কঠোর শোনায়। সেক্ষেত্রে শায়না সে খুব কঠোর কথাও আস্তে করে বলে দিতে পারে। এতদিন সে সেটাই করেছিল, কিন্তু আজ তার কথাটা বেশ কঠোর শোনালো। তাজদার স্পষ্টভাবে বলল, বোতামটা সেলাই না করে তুমি আজকে বাপের বাড়িতে যেতে পারবে না। পারবে না মানে পারবে না। আমার কথাই শেষ কথা। আমিও তোমার সাথে মশকরা করার মুডে নেই। বেশ সিরিয়াস হয়ে কথাটা বলল সে। শায়না বলল, মনে এত রং লাগেনি আমার। আমি
ধাক্কা টাক্কা দিলে আপনার আরও অপমান লাগতে পারে। ভালো কথা বলছি, সরুন। বিয়ে করেছেন বলে যখন তখন গায়ের উপর উঠে আসাটা কী ধরনের কথা? তাজদার বলল, এত কথা বলতে কে বলেছে? বোতামটা সেলাই করে দেবে কিনা? আমি আপনার চাকর নই। বরের বোতাম সেলাই করতে গিয়ে যদি চাকর হতে হয় তাহলে তুমি চাকরই, বোতামটা সেলাই করে দাও চাকরানী। ভাইয়াদের সামনে যদি বলি আপনি আমাকে চাকরানী ডেকেছেন তাহলে কি হবে ভাবতে পারছেন? পারছি। তারা ভাববে চাকরও ডেকেছে, ভালো কথা। সেটা বেশ মানিয়েছে। শেষে আবার রানী ডাকলো কেন? শায়না সত্যি সত্যি এবার ধাক্কা মেরে বসলো। তাজদার সিদ্দিকী একটু সরে গেল। শায়না তার দিকে আর একবারও ফিরে তাকালো না। গায়ে আঁচল টেনে সোজা বেরিয়ে গেল ঘর থেকে। তাজদার বলল, সুই সুতা নিয়ে দ্রুত ঘরে আসা হোক। রান্নাঘরে মাছ মাংস রান্না হচ্ছে। কাজ করতে করতে সবাই নানান কথা বলছে। শায়নাকে দেখে তার বড় যা ঝিমলি বলল, ভেতরে আসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন, কিছু লাগবে? শায়না বলল, বড় আম্মুর সাথে। কথাটা শেষ করার আগেই রওশনারা বেরিয়ে এলো, বলল, ঘরে চলো। শায়না তার পেছন পেছন ঘরে গেল। ঘরে এসে রওশনারা কাপড় ভাঁজ করতে করতে বলল, ও কিছু বলেছে? শায়নার মুখ গম্ভীর। বেশ অভিযোগের সুরে সে বলল, অ্যাডমিশন না নিতে বলেছে। এটা কোনো কথা? রওশনারা তার মেজাজ টের পেল, বলল, তুমি এক কথায় থাকবে? শায়না রীতিমতো তিক্ত বিরক্ত। এত বড় একটা কথা শুনেও বড় আম্মুর চোখে মুখে কোনো বিস্ময় নেই। তাকে পড়াশোনা করতে দেবে না জানলে সে দরকার পড়লে মা বাবা ভাই বোন সবার মুখে চুনকালি লাগিয়ে হলেও বিয়েটা ভাঙতো, দরকার পড়লে পালাতো। যদিও অসম্ভব ছিল, কিন্তু সে চেষ্টাটা অন্তত করত। তাজদার সিদ্দিকী রীতিমতো তাকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে। তার জীবনের ছোট বড় সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করছে। এটা কি ধরনের স্বামীর অধিকার ফলাচ্ছে সে? তার বাবা অল্প পড়াশোনা জানা পুরুষ মানুষ, কিন্তু মায়ের সমস্ত ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দিত। যেখানে তার কথার কোনো মূল্যায়ন নেই সেখানে সে সারা জীবন থাকবে কিভাবে? রওশনারা বলল, তোমার ভাইদের কানে তুলে দেবে কথাটা। তারা তাজকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারবে। পড়াশোনা বন্ধ করে দেওয়াটা ভালো হবে না। শায়না বলল, আপনার কথা শুনবে না? রওশনারা তার দিকে তাকালো, বলল, হাজারটা যুক্তি দেবে। এত যুক্তিতর্ক করবে কে তার সাথে? তাহলে বড় আব্বু একবার বলুক। আমি তো পড়াশোনা ছাড়বো না জীবনেও, কিন্তু বড় আব্বু বললে হয়তো আর আমাকে কিছু বলবে না। উনি এই সব ব্যাপারে কথা বলতে চায় না, গরম মাথার মানুষ। কখন কি বলতে কি বলে ফেলে তার হিসাব নেই। আপনি আর বড় আব্বু বললেও কথা শুনবে না? বললাম না, হাজারটা যুক্তি দেখাবে, তখন আর আমাদের না বলার জায়গা থাকবে না সেখানে। বড় ভাইয়া রায়হানকে যদি মুখের উপর বলে তার বউয়ের সিদ্ধান্ত একান্তই তার, তখন সে অপমানিত হবে না? শায়না অবাক। তাহলে তো এই তাজদার সিদ্দিকী যা বলবে তা অক্ষরে অক্ষরে মানতে হবে। কেউ তার সিদ্ধান্তে না বলতে পারবে না। এটা কি ধরনের কথা? তার সব কথাকে প্রশ্রয় দিয়ে এরা অমানুষ বানিয়ে ফেলেছে। শায়না একের পর এক আশ্চর্য হচ্ছে। তার উপরে কোনো কথা বলা যাবে না মানে? রোজগার ভালো না হলে এত দম্ভ, এত আধিপত্য থাকতো তার? চাকরির গরমে মা বাবার কথাও শোনে না। অবশ্য আগেও এমন ছিল, এখন আরও বেড়েছে। শায়না দরকার পড়লে মরে যাবে, সবার কথা শুনে, তবুও সে পড়াশোনা ছাড়বে না। এই তাজদার সিদ্দিকীর স্বভাব হয়ে গেছে সবার উপর কর্তৃত্ব ফলাতে ফলাতে। নিজেকে হনু মনে করে সে। সে যা বলবে তাই হবে। তার কথার বাইরে কোনো কথা থাকতে পারবে না। শায়নার এত মেজাজ খারাপ হচ্ছে তার বলার বাহিরে। কথায় কথায় টাকার বাহাদুরি করা সস্তা মানসিকতার লোকটার প্রতি তার মনে জীবনেও শ্রদ্ধা আসবে না। রওশনারা আশ্বাস দিয়ে বলল, আমি তারপরও বলবো, দেখি কি বলে। তুমিও এক কথায় থাকবে, পড়াশোনা ছাড়া যাবে না। শায়না ঘরে আসতেই
তাজদার তার হাত শক্ত করে তার সামনে তুলে ধরে, হাতের তালুতে তার শার্টটা দিল, তারপর কোমরে সুই ফুটিয়ে দিল। শায়না ব্যথা পেল, কোমরে হাত চেপে ধরে রেগে তাকালো। মেজাজ তুঙ্গে সুই সুতো তার হাতে তুলে দিয়ে তাজদার বলল, বোতামটা সেলাই করে দাও, যেন সে হুকুম করছে শায়নাকে। শায়না শার্টটা বিছানায় ছুঁড়ে মারল জোরে, সুই সুতাটাও ছুঁড়ে মেরে চোখ রাঙিয়ে বলল, সুই ফোটালেন কেন, আগে জবাব দিন। মগের মুল্লুক নাকি? যান এখান থেকে, সেলাই না ধোলাই করে দেব। তাজদার শার্টটা নিয়ে এলো, শায়নার গলায় ঝুলিয়ে দিয়ে বলল, শেষবারের মতো বলছি, সেলাই করে দাও। ফিরে এসে যদি দেখি সেলাই করনি, তাহলে তোমাকে আমি খাইছি, বলেই ঘর থেকে বেরিয়ে গেল। শায়না শার্টটা নিয়ে বিছানায় বসলো। তাজদার ফিরে এলো 40 মিনিট পরে। শায়না তার দিকে শার্ট বাড়িয়ে দিল। তাজদার শার্টটা তার মুখের উপর ঝেড়ে বলল, নো থ্যাঙ্কস। শায়না নিজের বোরকা হিজাব বের করে রাখলো। তাজদার টি শার্ট খুলে শার্টটা গায়ে জড়ালো। শায়না একবার ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো। তাজদার আয়নার দিকে তাকিয়ে চুল ঠিক করতে করতে বলল, লুকিয়ে দেখা পাপ। শায়না আবারও ফিরে গেল। তাজদার শার্ট গায়ে দেওয়ার পর খেয়াল করলো একটাও বোতামও নেই। জিতে যাওয়ার খুশিতে খেয়ালও করেনি যে শায়না সব বোতাম ছিঁড়ে নিয়েছে। সে চট করে শায়নার দিকে ফিরে তাকালো। শায়না আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ঠোঁটে লিপস্টিক দিতে দিতে তাজদারের দিকে ফিরল। ঠোঁটের কোণায় তির্যক হাসি। তাজদার সিদ্দিকীর উপর গাদ্দারি ভাবা যায়? শায়না পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তাজদার তাকে টেনে এনে নিজের সাথে চেপে ধরল। তার খালি বুকে শায়নার মুখ চেপে গেছে। শায়না ছটফটিয়ে উঠল। তাজদার তার মাথা চেপে ধরে রেখে বলল, টিট ফর ট্যাট। শায়নাও সাথে সাথে হাঁচি দিল জোরে। তাজদার এক ঝটকায় বহুদূরে নিজের বুকের দিকে তাকিয়ে বলল, হোয়াট দ্য হেল, কি এসব? শায়না ঠোঁট বাঁকিয়ে আঞ্চলিক ভাষায় বলল, নাকর সিন, সর্দি থেকে এক কাঠি উপরে। কেমন লাগলো? তাজদার বলল, ছি। শায়না বোতামগুলো টেবিলের উপর রেখে দিয়েছে। তাজদার ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বোতামগুলো দেখলো। শায়না পিঠের নিচে বালিশ রেখে শুয়ে প্রিমা ফারনাজ চৌধুরীর লেখা একটা উপন্যাস পড়ছে। উপন্যাসের নাম প্রিয় বেগম। এটি তার পছন্দের উপন্যাস। তাজদার বোতামগুলো তুলে নিতে নিতে বলল, রেখে দিলাম। বোতামগুলো তুমি একদিন সেলাই করে দেবে, আমি সেলাই করিয়ে ছাড়বো। শায়না তার দিকে তাকালো, আবারও বইয়ের পাতায় চোখ রেখে বলল, আমাদের বাড়িতে যেতে বলা হয়েছে, যাব না। শায়না বলল, আমি ঠিক সেলাই বলতে যাচ্ছিলাম, যাওয়ার দরকার নেই। সরি, আমি ঠিক সেটাই বলতে যাচ্ছিলাম, যাওয়ার দরকার নেই। তাজদা তার দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে বলল, ডিসকাস্টিং। ডিসকাস্টিংটাকেই কেন বিয়ে করতে হলো? আর মেয়ে ছিল না এই দেশে? এরকম বজ্জাত হবে জানলে করতাম না। দেখতে তো ভালো মেয়ে মনে হয়, আপনাকেও দেখতে জেন্টলম্যান মনে হয়। তাজদার সিদ্দিকী বেশ ভাব নিয়ে বলল, আমি তো সেটাই। জি না, আস্ত একটা হনুমান। তাজদার চোখ সরু করে তাকালো তার দিকে। সে দেখতে হনুমানের মতো? শায়না বেশ মজা পাচ্ছে, মনে হচ্ছে তার বহুদিনের আক্রোশ মিটছে একটু একটু করে। তাজদার সিদ্দিকী যে দেখতে হনুমানের মতোই, সেটা সে বহু বছর পর মুখ ফুটে বলতে পেরেছে। তাজদার বলল, তুমি দেখতে কিরকম ছিলে সেটা এক্সপ্লেন করব? শায়না তৎক্ষণাৎ তার দিকে ঘুরে তাকালো। তাজদারের ঠোঁটের কোণে সেই চিরচেনা তির্যক হাসিটা যেন দাঁত কিচিয়ে জ্বলছে। শায়না তাকে অবাক করে দিয়ে বাঁকা হেসে বলল, আপনি কেমন ছিলেন সেটা আমি এক্সপ্লেন করব? আপনি এখানে দাঁড়াতে পারবেন? তাজদার গলায় টান টান আত্মবিশ্বাস। তাজদার সিদ্দিকীর
শিরদাঁড়া এত নরম ভেবেছ? শায়না একটুখানি অবাক হয়ে তাকালো, তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার শিরদাঁড়াও আছে? জানতাম না তো। বেশ, দাঁড়িয়ে থাকুন এভাবে শিরদাঁড়া সোজা করে। এটাও মাথায় রাখুন, আপনার পায়ের কাছে এসে বসার মতো মেয়েও আমি নই। তাজদার ঠান্ডা গলায় বলল, তুমি আমাকে এখনো ঠিক মতো চিনতে পারোনি শায়না মুমতাজ। শায়না তার সামনে এসে দাঁড়ালো, বলল, আপনাকে আমি চিনতেও চাই না। যতটুকু চিনেছি ততটুকুই ভুলতে পারলেই এনাফ। বলেই সে চলে যাচ্ছিল, হঠাৎ থেমে গেল। তাজদার তাকাতেই সে জিজ্ঞেস করলো, আপনাকে চেনা এখনো বাকি আছে বলছেন? মানে আপনি হুট করেই আমার চোখে ভালো হয়ে যাবেন আর আমি সেটা বিশ্বাস করব? সত্যি? তাহলে তো বেশ ভালো। তবে একটা অনুরোধ, দয়া করে নিজেকে হাসির পাত্র বানাবেন না। মানে আপনার আপনি যদি এখন আমার সামনে বসে আমাকে প্রেম নিবেদন করেন, বিষয়টা খুব হাস্যকর দেখাবে। তাজদার সিদ্দিকীর সাথে এটা যায় না। আপনাকে আমি অন্যভাবে চিনে এসেছি, তাতেই আমার প্রাণ যায় অবস্থা। দয়া করে আর এমন কিছু দেখাতে যাবেন না যাতে হাসতে গিয়ে আমার দম বন্ধ হয়ে আসে। আপনি চিরকাল শিরদাঁড়া উঁচু করে দাঁড়িয়ে থাকুন। সামনের জনকে দেখার জন্য চোখ নিচে নামানোর দরকার নেই, কারণ আপনার সাথে ওটা যাবে না। তাজদার ভেজা শার্টটা তার মুখে ঝাড়া মারল। শায়না পিছিয়ে গেল, মুখের উপর পড়া পানিগুলো মুছে নিতে নিতে তাকালো। তাজদা তার গালে 2 আঙুল চেপে চিমটি কেটে বলল, তোমার দিকে তাকানোর জন্য চোখ নিচে নামাতে হচ্ছে, কারণ তুমি আমার চেয়ে খাটো। বলেই সে বেরিয়ে গেল। শায়না গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল, কথায় কথায় গায়ে হাত দেয়, এত বড় বেয়াদব। বিকেলের দিকে শায়না তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এক উঠোনে দাঁড়ালে আর এক উঠোন দেখা যায়, তাই রওশনারা বললেন গাড়িটা পটিয়া থেকে ঘুরিয়ে আনতে। সবাই হাসছিল ব্যাপারটা দেখে। শায়না গাড়িতে বসতে বসতে তাজদার সিদ্দিকীর দিকে তাকালো। তাজদার পেছনে হাত ভাঁজ করে রওশনারার পেছনে দাঁড়িয়ে কিছু একটা চিবোচ্ছিল। গাড়ি ছাড়ার ঠিক আগ মুহূর্তে গাড়ির দরজার পাশে এসে থামল। মাথা নামিয়ে শায়নার দিকে তাকিয়ে আদেশের সুরে বলল, শায়না মুমতাজ, কথাটা দ্বিতীয়বার যেন মনে করিয়ে দিতে না হয়। বারবার আমি এক কথা বলতে পারবো না। ড্রাইভার আছে তাই শায়না মৃদুস্বরে বলল, আমি অ্যাডমিশন নেব, এটা আমার শেষ কথা। তাজদার কপাল কুঁচকে উঠল, রাগ জমে থাকলো চোখের ভাঁজে। সেটা শায়নার নজর এড়ায়নি। ঠান্ডা গলায় বলল, এই বাড়িতে ফিরব কিনা তা নির্ভর করবে 2 পরিবারের সম্মতির উপর। আমি তখনই ফিরব যখন নিশ্চিত হব আমার পড়াশোনায় কেউ বাধা হয়ে দাঁড়াবে না। তাজদারের মুখের পেশি শক্ত হয়ে উঠল, চোখের কোণে জমে উঠল চাপা হিংস্রতা। দাঁতে দাঁত চেপে বলল, পড়াশোনার গুলিমার। কথা না শুনলে এই বাড়িতে ফেরার দরকার নেই। পড়াশোনা করে তুমি করবেটা কি? শায়না শক্ত হয়ে বসে রইল, কথা বলার রুচি চলে গেছে তার। রওশনারা এসে তাজদারের পেছনে দাঁড়ালো, আস্তে করে বলল, এখন ওর যাওয়ার সময়, কথাবার্তা পরে বলা যাবে। তাজদার একবারও পেছনে না তাকিয়ে গটগট পায়ে হেঁটে চলে গেল সেখান থেকে। শায়না তার যাওয়ার পথে চেয়ে রইল, তারপর রওশনারার দিকে তাকালো। রওশনারা এসে মাথায় হাত রেখে বলল, ওর কথা কানে নেওয়ার দরকার নেই, সব কথা কানে নিলে পাগল হয়ে যেতে হবে। গাড়িটা পটিয়া থেকে ঘুরে এসে শায়নাদের উঠোনের সামনে থামলো। দাদিমা উঠোনে নেমে এলেন। শায়না গাড়ি থেকে নামলো। কালো বোরখা আর সোনালি রঙের একটা হিজাব পরেছে সে। মাথায় জ্বলজ্বল করছে স্বর্ণের নাকফুল। বাচ্চা বুড়ো সবাই এসে তাকে ঘিরে ধরলো। শায়না সোজা ঘরে চলে গেল। সবাই বলাবলি করলো বউকে সালামটুকু করলো সরি সবাই বলাবলি করলো, কাউকে সালামটুকু করলো না মেয়েটা। শাহিদা বেগম সবাইকে চুপ করিয়ে দিল। আহা, দোষ ধরো না তো আর। ঘরে ঢুকতেই ভাবি আপা সবাই এগিয়ে এলো তাকে দেখে। হাসি মুখে জিজ্ঞেস করতে যাচ্ছিল কেমন টেমন
আছে। শায়না কারোর দিকে না তাকিয়ে সোজা চলে গেল। সবাই হকচকিয়ে গেল, ওই বাড়িতে কিছু হলো নাকি। শায়না নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে শাড়ি টাড়ি ছুঁড়ে ফেলে সালোয়ার কামিজ পরে নিয়ে চোখ মুখে পানির ঝাপটা দিল। তারপর নিজের বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। কি শান্তি নিজের ঘরটায়। কতক্ষণ ঘুমিয়েছে নিজেও খেয়াল নেই। মনে হচ্ছিল সে কতদিন পর শান্তির ঘুম দিয়েছে। তাকে কেউ বিরক্তও করেনি। ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়া মাত্রই পরিবারের সবাইকে একসাথে দেখল। রান্নাঘরে খাবারের আয়োজন নতুন জামাইয়ের জন্য। শাহিদা বেগম, সাবিনা, শর্মিলা ভারী ব্যস্ত। ওই বাড়ি থেকে ভাত মাংস পাঠানো হয়েছে, সেগুলো প্রতিবেশীদের বিলি করে এসেছে শাওন। সবাই তাকে দেখে নিজেদের মধ্যে কথাবার্তা থামিয়ে দিল। শাহিদা বেগম তাকে দেখে বলল, মুখটা শুকিয়ে গেছে, কিছু খাবি? ছোট ভাইয়া কই? কোথায় গেছে কে জানে, ও সারাদিন বাড়িতে থাকে। সাবিনা বলল, শায়না এইমাত্র লুডুস করলাম, দেবো একটু? শায়না বলল, গরুর গোস্ত দিলে খাবো না, অ্যালার্জি বেড়ে গেছে আমার। মুরগি খেতে পারবি? তাহলে অল্প করে দাও। শাহিদা বেগম বলল, অ্যালার্জির ঔষধ আছে? না থাকলে তোর আব্বাকে স্লিপটা দিয়ে দিস, নিয়ে আসবে। শায়না জবাবে কিছু বলল না। সাবিনা তাকে বাটিতে করে লুডুস দিল। শায়না টেবিলে গিয়ে বসল। মাথায় কাপড় টেনে চামচে করে অল্প করে লুডুস মুখে তুলে রান্নাঘরের চারিদিকে ছড়ানো ছিটানো রান্নার আয়োজন দেখল। প্রশ্ন করল, কবুতর কার জন্য আনিয়েছে? শাহিদা বেগম অবাক হয়ে বললেন, কেন? তাজদারের জন্য। নতুন জামাই না? মাছ কি কি এনেছো? রুই, চিংড়ি, তেলাপিয়া। 2 রকম দিলে মান সম্মান যাবে? কবুতর না দিলে তোমাদের বদনাম হবে? এত ঢং করার কি আছে? এতগুলো খাবার একসাথে খাওয়া যায়? সব কিছুতে তোমাদের বাড়াবাড়ি। না খেলে তখন আবার কানের কাছে প্যাচাল পারবে না কেউ। শাহিদা বেগমের মুখ চুপসে গেছে। ঠিকই তো, এত খাবার না খেলে তখন? শর্মিলা বলল, আম্মা ওর কথা কানে নিও না তো, না খেলে না খাক, দেখার জন্য হলেও তো দিতে হয় এসব। ও কি জানে এসবের? বন্ধু বান্ধব নিয়ে আসবে, এসব না দিলে কেমন দেখায়। রাত তখন 10টা পেরিয়ে গেছে। তাজদার আসবে কি আসবে না এই অনিশ্চয়তায় সবাই অস্থির হয়ে উঠেছে। ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে সবার ধৈর্য ক্ষণে ক্ষয়ে যাচ্ছে। কে যেন পাশ থেকে বলল, আসবে না বোধহয়, এলে এতক্ষণে চলে আসতো। শাহিদা বেগম কপাল চাপড়ে বললেন, তাহলে এত আয়োজন কেন করলাম? শর্মিলা বিরক্ত গলায় বলল, নিয়ম কানুন মানতে হবে না? এ কেমন লোক? দাদিমা বললেন, ব্যাটার ইচ্ছে হলে তবেই আসবে। সাবরিন মুখ কুঁচকে বলল, আসবে না সেটা আগে বলে দেবে না ওরা? এত আয়োজন করিয়ে এখন না আসার মানেটা কি? সবাই কথা বলছে, শুধু শায়না চুপচাপ। তার নীরবতা চোখে পড়তেই শাহিদা বেগম তাকে উদ্দেশ্য করে বললেন, তুই একবার ফোন করে দেখ না, হয়তো ভুলে গেছে বা ব্যস্ত। শায়না শান্ত কণ্ঠে বলল, যার ইচ্ছে নেই তাকে ফোন দিয়েও কিছু হবে না। তোমরা আগে নিশ্চিত হওনি কেন? শাহিদা বেগম চিন্তায় পড়ে গেলেন। শর্মিলা নিচু গলায় মুখের ভেতর কি যেন বিড়বিড় করে বলছে, স্পষ্ট নয় কিন্তু বিরক্তি টের পাওয়া যাচ্ছে। ওই বাড়িতে লোক পাঠানো হয়েছে, সেখান থেকে খবর এসেছে তাজদার বাড়িতে নেই, ফিরতে দেরি হবে। শায়না অবাক, সে জানে আজকের আয়োজন তার জন্যই। সবাই তাকে ঘিরে এত প্রস্তুতি নিচ্ছে, সব জেনেও এত নির্বিকার কি করে? একটা ফোন পর্যন্ত করলো না, জানালোও না আসবে কি আসবে না। মা আর বোনদের চিন্তিত মুখের দিকে তাকিয়ে তার ভেতরে এক ধরনের পৈশাচিক আনন্দ হচ্ছে। এবার বুঝুক ওরা। শ্বশুরবাড়িতে যাচ্ছ? তাজদার হাতের কবজিতে ঘড়িটা পড়তে পড়তে দাদিমার দিকে তাকালো। বাড়ি ফিরে দ্রুত গোসল নিয়েছে সে। একটা মেরুন রঙের নতুন পাঞ্জাবি গায়ে দিয়েছে। তাড়াহুড়ো করছে। রাত 11টা বাজে এখন। দাদিমার প্রশ্ন শুনে সে ঘাড় ফিরিয়ে তাকালো। বলল, হ্যাঁ, এত দেরিতে কেন? ওরা কি মনে করবে?
মনে করবে কেন? 11টা এত গভীর রাত নয়, মানুষের সমস্যা থাকতে পারে। ফোন দিয়ে জানাতে পারতে। ওরা ভাবছিল তুমি যাবে না। মহিলারা দু কথা বেশি বুঝে ফেলে, সমস্যা সেখানে। আর তুমি দেরি করেছো সেটা দোষ নয়। ইচ্ছে করে কেউ দেরি করে না, তাও সেটা তোমার উদাসীনতা। আজ যেহেতু জামাই আদর, তোমার উচিত ছিল বন্ধুবান্ধব নিয়ে তাড়াতাড়ি চলে যাওয়া। ওরা ভাতের পাশাপাশি নাস্তারও আয়োজন করেছে, ওগুলো বরবাদ হবে না? কাল সকালে খাবো। দাদিমা জানে এই ছেলের সাথে কথায় পারা যাবে না। তাজদার টিস্যু নিয়ে ফোনের স্ক্রিনটা আলতো করে মুছতে মুছতে তৌসিফকে ডাক দিল। তৌসিফ বের হ। তৌসিফ বলল, পায়জামাটা পরতে দাও। ওটা না পরে যাব নাকি? নিজে দেরি করে ফেলেছে, এতক্ষণ পর এসে আমাকে তাড়া দিচ্ছে। তিতলি আর তাসনুভা হাসছে তার কথা শুনে। তিতলি চিল্লিয়ে বলল, ভাই রে, আমার জন্য একটা লেগ পিস নিয়ে আসবে। তৌসিফ তার ঘর থেকে জবাব দিল, মুরগির লাস্ট পিস নিয়ে আসবো তোর জন্য। সবাই একসাথে হাসছে। তিতলি রেগে বলল, যা বেটা, না আনলে ঘরে ঢুকতে দেব না। তোমরা খাবে নাকি সব? আমাদেরও হক আছে। তাজদার হেঁটে এলো সেখানে, বলল, এখানে দাঁড়িয়ে কথা না বলেও কাজটা তো করতে পারো। মিষ্টি, নিমকি আর সন্দেশের কার্টুনগুলো বারান্দায় রেখে আসো। পান সুপারি আর ইত্যাদি ইত্যাদি সব দিয়েছে কিনা চেক করো। তিতলি আর তাসনুভা চলে গেল মাথা দুলিয়ে। রওশনারা এসে থামলেন তাজদারের সামনে, বললেন, তুমি সকালে চলে এসো। সায়না দুদিন থাকবে ওখানে। চুলটা বোধ হয় আঁচড়ানো হয়নি, আর একটু মোছা দরকার। তাজদার চুলে হাত দিল। দাদিমা পেছন থেকে বলল, শ্বশুরবাড়ির তোয়ালে দিয়ে মুছিও। যাও যাও, এত রাত করে শ্বশুরবাড়িতে যেতে আর দেখিনি। তাড়াতাড়ি বের হও। ওরা সারাদিন খাটছে নতুন জামাইয়ের খাবার দাবার নিয়ে। রওশনারা বললেন, চুল আঁচড়ে নিলে ভালো হতো। তাজদার ঘরে চলে গেল। চুলটা পরিপাটি করে বেরিয়ে পড়ল। রওশনারা তৌসিফের ঘরের সামনে এসে বলল, তৌসিফ বের হ বাবা, আর কতক্ষণ? তৌসিফের মা বলল, মেয়েদের মতো সময় লাগে ওর। তৌসিফ চেঁচিয়ে বলল, আশ্চর্য, যে দেরি করেছে তাকে কিছু বলছো না, আমার পেছনে পড়েছ কেন সবাই? তৌসিফ আর ফুফাতো খালাতো ভাই সহ মোট 6 জন গিয়েছে সায়নাদের বাড়িতে। সায়নার দাদিমা মাজেদা বেগম ঘুরঘুর করছিলেন মিষ্টি নিয়ে। তৌসিফ ঘরে ঢুকে এলো সবার আগে। বড় করে দাদিমাকে সালাম দিয়ে বলল, সবাই ঘুমিয়ে পড়েছে নাকি? দাদিমা বললেন, আমরা না ঘুমালেও বউ ঘুম গেছে গা। তৌসিফ ঠোঁট উল্টে বলল, নাতিন জামাইয়ের দোষ, দেরি করে বাড়ি ফিরেছে। তাজদার আশরাফের সাথে ভেতরে ঢুকতে দাদিমাকে সালাম দিল। দাদিমা সালাম নিয়ে বলল, ও মা গো, আমার নাতিন জামাই রাস্তায় গাড়ি পায়নি? তাজদার বলল, ট্রাফিক জ্যাম। এখন সব খাবার ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডাই ভালো, কিন্তু একজন গরম হয়ে আছে। তাজদার আশ্বস্ত করে বলল, ঠান্ডা করার দায়িত্ব আমার। দাদিমা হাসলেন। সাবিনা সায়নাকে ঘুম থেকে ডেকে তুলল, সায়না ওঠো, ওনারা এসেছেন। সায়না সায়না ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে বসল। কটা? 11:30 পেরিয়ে গেছে। এত রাতে কিসের জন্য আসছে? সাবিনা চুপ করে সরে গেল। শাহিদা বেগম ছোটাছুটি করছেন। আনিস বলল, ভাত দিয়ে দাও, ওরা নাস্তা খাবে না। শাহিদা বেগমের মনক্ষুণ্ণ হয়েছে। সারাদিন সবাই মিলে কতগুলো নাস্তার আইটেম বানিয়েছে। আনিস রাগারাগি করছে, বলছে, আজকাল মানুষ এত নাস্তা খায়, কেক, কলা, মিষ্টি আর সন্দেশ দিলে হতো না? এত কিছু কি দরকার ছিল? সব কিছুতে তোমাদের বাড়াবাড়ি না করলে চলে না। সায়নার দুলাভাইরা তাকে সরিয়ে দিয়েছে। আসিফ অফিস থেকে এসে এত ঝামেলা দেখে তার মেজাজ বিগড়ে যাওয়া স্বাভাবিক। সায়না দরজার
পাশে দাঁড়িয়ে উকি দিল একবার ও সালাম আদান প্রদান হতেই শায়না তৌসিফের উদ্দেশ্যে করে বলল, আমি ভেবেছি আপনারা সেহরির সময় আসবেন, একটু তাড়াতাড়ি চলে এসেছেন। সবাই হেসে ফেলল, তাজদার সিদ্দিকী ছাড়া। সে ঠোঁটের কাছে হাত রেখে শায়নার দিকে তাকিয়ে আছে। তৌসিফ বলল, আমি তো সেই এশার পর থেকে রেডি আছি। তাজদার তাকে ধমকে উঠল, মিথ্যাবাদী, এত রেডি থাকলে আসার আগে তাড়াহুড়া করে পায়জামা পরছিলি কেন? তৌসিফের মুখটা দেখার মতো হয়েছে। সবাই এবার শব্দ করে হাসল। শায়না চলে গেল ভেতরে। ভাতের থালা বাসন সাজানো হচ্ছে, প্লেটে মাছ মাংস বাড়ছে। সাবিনা শাওন মিষ্টি আর সন্দেশ নিয়ে এসে বলল, তাজদার ভাই, নাস্তা দিচ্ছি না, কিন্তু মিষ্টি খাওয়া যেতে পারে। আমি মিষ্টি খাবো না, সরি। তৌসিফ বলল, আরে জামাই না খাক, আমরা তো আছি। শাওন বলল, দাঁড়া। কাঁটা চামচ দিয়ে একটা মিষ্টি তৌসিফের দিকে বাড়িয়ে দিল। সে বলল, বেয়াই, মিষ্টি পুরোটা খেতে হয় কিন্তু। শাওন হেসে কাঁটা চামচ নাড়াচ্ছে। তৌসিফ মিষ্টিটা মুখে নিতে পারছে না। শাওন তৌসিফের মুখের সামনে নিয়ে গিয়ে পরে মিষ্টিটা নিজে খেয়ে নিল। তৌসিফ বলল, ধুর শালা। শাওন অট্টহাসিতে ফেটে পড়ল। আনিস ঘরে উকি দিয়ে ডাকলো, শাওন। শাওন সবাইকে মিষ্টি খাইয়ে দিয়ে ভেতরে গেল। আনিস বলল, টেবিল সাজানোর সময় ওখানে গিয়ে রং তামাশা করছিস কেন? শাওন বলল, রং তামাশা কেন করব, আশ্চর্য। শাহিদা বেগম বলল, তুই অফিস থেকে এসেছিস, একটু রেস্ট নে আনিস, আমরা সামলে নেব। রান্নাঘরের ঝামেলা কমে আসবে কিছুক্ষণ পর, তোকে এত মাথা গরম করতে হবে না। আনিস বলল, ঘরে মেহমান রেখে আমি ঘরে শুয়ে থাকবো? আজব কথা বলো। টেবিল ভর্তি খাবার দাবার শায়নার দোলাভাইদেরও বসিয়ে দিয়েছে আনিস। বাড়ির বড় ছেলে সে, সব জামাই একসাথে বসেছে খেতে। খাওয়া দাওয়া শুরু হলো। ঘরের দরজার সামনে পর্দার ওপাশে সব মহিলারা দাঁড়িয়ে। শায়নার ছোট মামি হঠাৎ করে বলল, আপা, বড় জামাই দুটো একদম মানিক পেয়েছেন, হাসি খুশি সহজ সরল। শায়নার জামাইয়ের মুখ হাসি কম, গরম মাথার মানুষ, সেটা চেহারায় বোঝা যায়। ওটা বড় জামাইগুলোর সাথে মিলেনি। সবাই একে একে বলল, ঠিক বলেছ। শায়নার বোনেরা বড়দের প্রশংসা শুনে খুশিতে গদগদ করছে। শাহিদা বেগম পেছনে শায়নাকে দেখে বলে উঠল, থাক থাক, এসব আর বলো না, সব মানুষ তো আর এক না। শাহিদা বেগমের কথাটা এমন শোনালো যে সবাই এক লহমায় বুঝে গেল শায়না শুনে ফেলেছে কথাটা। মামি তাকে দেখা মাত্রই সুর পাল্টে বলল, বউকে দেখতে পারলেই হয়েছে, এরকম লোকেরা মনের দিক দিয়ে সরল হয়। শায়না কাউকে কিছু বলল না, কত সরল সেটা সে ভালো করে জানে, এরাও জানবে কিছুদিন পর। দাদিমা বলল, বেটা হাসবে না কেমনে, দাঁড়া কাতুকুতু দিয়ে আসি। শায়না দাদিমার দিকে তাকালো, শান্ত দৃষ্টি ছুড়ে দিয়ে চলে গেল সেখান থেকে। খাওয়া দাওয়ার পর সবাই আবারও ঘণ্টাখানিক বসে গল্পসল্প করলো। সেখানে শায়নার লন্ডন যাওয়া নিয়ে কথাবার্তা হচ্ছিল। আশরাফ বলল, ওকে তো মাস্টার্সের পর বিয়ে দেব ভেবেছিলাম, যেহেতু ও পড়তে চেয়েছে। এখন মাঝপথে পড়াশোনা থেমে গেলে ও কষ্ট পাবে, বিষয়টা ভালো দেখাবে না। 2 বছরেরই তো ব্যাপার, এরপর না হয় যাবে। শায়না পাশের ঘর থেকে উকি দিয়ে দেখছিল তাজদার সিদ্দিকীর চেহারার হাল। আগের মতো পরিস্থিতি থাকলে এত শান্ত হয়ে বড় ভাইয়ার কথা শুনত না সে। আনিস বলে উঠল, পড়াশোনা থামাবে কেন? পড়াশোনা যেভাবে চলছে চলুক, দরকার পড়লে মাস্টার্সটা ওখানে কমপ্লিট করবে। এত সহজ একটা ব্যাপারকে এত টানাহেঁচড়ার কোনো দরকার নেই। ছাড়া বিয়ের সময় কথাটা ভালো করে তোলা না গেলেও পড়াশোনা বন্ধ করতে হবে এমন কিছুও বলা ছিল না। মাত্র 2 বছরের জন্য হুট করে পড়াশোনা কেন বন্ধ করবে? আনিসের কথা তাজদারের পছন্দ হয়নি, সেটা তার
চেহারা দেখে বোঝা যাচ্ছে আশরাফ তাজদারের বড়, আনিস সমবয়সী, তুই তুকারির সম্পর্ক। সে আনিসকে বলল, তোর কথাটা ঠিক, কিন্তু 2 বছর সময় দেওয়া পসিবল না আমার। ফেলে দেওয়ার মতো কথা আমি বলবো কেন? কথাটা এমনভাবে বলা হলো যেন তার কথাটাই ফাইনাল, এবং পারলে আনিস এর বিকল্প খুঁজে বের করে, যেভাবে বিকল্প কোনো যেখানে বিকল্প কোনো পথই নেই। আশরাফ সাহেব বললেন, চাকরিতে সমস্যা হবে? তাজদার বলল, চাকরি সহ আরও নানান জটিলতা বাড়তে পারে। আমি কথাটা এমনি এমনি বলিনি। এখন কারো যদি আমার সিদ্ধান্ত পছন্দ না হয় তাহলে আর কি করার আছে? সবাই একটু চুপ গেল এবার। শাহিদা বেগম সবটা শুনে শায়নাকে এসে বলল, তোর খালাম্মার জায়ের মেয়েটাকে বিয়ের পর জামাই বিদেশে নিয়ে চলে গেছে। ও আর পড়াশোনা করে নাই, কত মেধাবী ছিল। ও কি এখন ভালো নাই? শায়না মায়ের দিকে তাকালো অবাক চোখে। মানুষের কথায় যখন ওঠবস করতে হবে তখন 15-16 বিয়ে করাও নাই কেন? এত পড়াশোনা করালে কেন? যেখানে বড় আম্মু বলছে পড়াশোনা চালিয়ে যেতে, সেখানে তুমি এসব কথা কিভাবে বলো? শাহিদা বেগম বলল, যদি ওর চাকরিতে সমস্যা হয় তখন কি হবে? হাস্যকর কথাবার্তা। ওই লোকটাকে তোমাদের ওই লোকটাকে তোমাদের ইমোশন নিয়ে খেলছে, বেশ ভালো করে জানে চাকরির কথা বললে তোমরা ভয় পেয়ে যাবে। আমি যাব না মাস্টার্স কমপ্লিট করার আগে। শাহিদা বেগম বললেন, মানুষ জামাইয়ের সাথে যাওয়ার জন্য পাগলামি করে, আর তুই পাগল বানাওনি কেন? মানুষ বানিয়ে বলতেছো পাগলের মতো আচরণ করতে পারবো না, পাগলামি করতে। আমার কথাই শেষ। জামাই না থাকলে ওই বাড়ির মানুষের কথাই ওঠবোস করতে হবে। জামাইয়ের সাথে যেতে ভালো লাগে না, কিন্তু ওই বাড়ির গোলাম হতে ভালো লাগবে? আমি বাচ্চা নই যে মানুষ আমাকে যা বলবে আমি তাই করব। শাহিদা বেগম বড় 2 মেয়ের উদ্দেশ্যে বলল, কি বেয়াদব মেয়ে দেখলি? ওর বড় আম্মু নাকি কি বলছে, সেজন্য রাজি হচ্ছে। রায়হানের মাকে আমি চিনি না? কাজ বাজ করে দিতাম বলে আমাকে দেখতে পারতো, নইলে ও আমাদের ভালো চায় কখনো? ছেলের কারণে তোকে বউ করে নিয়ে গিয়েছে। গিয়ে দেখ, কলিজা ফেটে যাচ্ছে ছেলের বউয়ের জায়গায় তোকে দেখে। টাকা পয়সা লাগলে ধারটার চাইতাম, দিত, তাই কথা শুনে কাজবাজ করে দিতাম। নইলে তোমার বড় আম্মু আমাদেরকে দেখতে পেরে উল্টায় দিচ্ছে, এমন না। জামাইয়ের কথা শোন শানু, বাড়াবাড়ি করিস না। শায়না পিঁড়িতে বসে আছে, বড় বোন দুটোর দিকে একবার তাকালো, তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, আমার না মেঝো আপার মতো হওয়া উচিত ছিল। নিজের পছন্দ অপছন্দের কথা একদম আব্বা আর ভাইদের মুখের সামনে গিয়ে বলা উচিত ছিল। তোমার আর আব্বার মার না হয় খেতাম, আব্বা আপার সাথে 6 মাস কথা বলেনি, আমার সাথেও না হয় বলতো না। ভাইদের সামনে আপা 1 বছর যেতে পারেনি, আমি না হয় একদমই যেতাম না। বেয়াদব, ঘাড় ত্যাড়া, নির্লজ্জ, বেহায়া, এইসব কথা না হয় শুনতাম পাড়াপড়শির কাছ থেকে, কিন্তু আমার জীবনের এই ছোটখাটো সিদ্ধান্তগুলো আজকে অন্যজনকে নিতে হতো না। তোমাদের মান-সম্মানের কথা ভেবে আমি আমাকে কোরবানি দিয়ে ফেলেছি। তোমাদের মেঝো মেয়ে এখন ভালো নেই, কিন্তু তার বদনাম হয়েছিল বলে আমার উপর জোর খাটাতে শুরু করলে। এদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না, এর সাথে কথা বলা যাবে না, ওর সাথে কথা বলা যাবে না। মেঝো আপা কি কি করলো তার সব শোধ তোমরা আমার উপর তুললে। সাবরিন বলল, আশ্চর্য, তুই আমাকে নিয়ে কেন পড়েছিস? শাহিদা বেগম ফিসফিসিয়ে বললেন, তোর ওই রকম কেউ ছিল নাকি রে? কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে?
ওই রকম কাউকে আমার জীবনে থাকতে দিয়েছো তোমরা? মেজো আপার মতো যাতে না হই সারাক্ষণ পাহারা দিয়ে দিয়ে রেখেছো। এত ভালো মেয়ে হয়ে তোমরা আমাকে কি দিয়েছো? ভালো মেয়ে হয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছো আবারও। নিজের সব ইচ্ছা আমার উপর চাপিয়ে দিয়েছো। নিশানের কথা বলে আকত পরিয়ে দিয়েছো। এসব কথা বলে এখন কি লাভ? তুই সংসার করবি না ওই ছেলের সাথে? সংসার তো এখনো অনেক দূর। বিয়ের 4 দিনও পার হয়নি, তার মধ্যে যে যার ইচ্ছে চাপিয়ে দিচ্ছে আমার উপর। আমার ভবিষ্যৎটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। জুতো পেটা করার পর মাথায় হাত বুলিয়ে দিলেই সেটা সংসার। আমি বলেছি সংসার করব না? নাকি বলেছি ওই লোকটার সাথে আমি বিদেশ যাব না? আমি শুধু বলেছি আমি মাস্টার্স কমপ্লিট করতে চাই। এটা অসম্ভব কিছু? এটা মেনে নিলে সব ঠিক হয়ে যায়। এটা না মানার কি আছে? তার বোনরা এক একটা ভার্সিটিতে পড়েছে না? তাদের বোনকে তো ফাইনাল পরীক্ষার পর বিয়ে দিচ্ছে। তাহলে আমার বেলায় উল্টো কেন? আমাকে বলছে আমার 14 গোষ্ঠীর কারোর লন্ডনে যাওয়ার সামর্থ্য আছে কিনা। কিছুদিন পর আমি গ্রাজুয়েশন গ্রাজুয়েটেড নই সেটা বলবে না? এখন থেকে বড় বড় কথা শোনাচ্ছে, ভবিষ্যতে তো আরও শোনাবে। সায়না কাঁদছে, চোখ মুছে বলল, তোমরা বললে না জামাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখ, অন্যরা নইলে কথা শোনাবে, সুযোগ খুঁজবে। যেখানে ওই লোকটা নিজেই আমাকে কথা শোনায়, সেখানে বাইরের লোকজন তো অনেক ভালো। আমি ওরকম একটা মানুষের সাথে কি করে ঘর করব আম্মা? সারাক্ষণ আমাকে ভয়ে থাকতে হয়। এই বুঝি কোনো কিছুর জন্য আমাকে কথা শুনিয়ে দিল? এই বুঝি আমার 14 গোষ্ঠী নিয়ে কথা তুলল? কিছুদিন পর মা বাপ তুলেও দেবে। আমাকে বিয়ে না দিয়ে বিষ খাইয়ে দিলেও তোমাদের উপর এত অসন্তুষ্ট হতাম না আমি। সায়না অনেকক্ষণ রান্নাঘরে বসা ছিল। ভাত খেতে বললে খেলো না। শাহিদা বেগম খাইয়ে দিতে চাইলে মানা করে দিল। দাদি, মামি, চাচি, খালা সবাই তাকে সান্ত্বনা দিতে লাগলো। দাদিমা ইনিয়ে বিনিয়ে বলল, কেউ তোকে নিয়ে যেতে বলছে না, এখন তোকে রেখে যাবে শেষমেশ। তুই যেতে না চাইলে তোকে জোর করবে না। কথা হচ্ছে বেটা আর কখন আসবে তার ঠিক নেই। বাচ্চা কাচ্চা নিয়ে ফেলিস, ওটা নিয়ে তোর সময় কেটে যাবে। শাহিদা বেগম সেখানে ছিলেন না। ফুপু বলল, হ্যাঁ, এখন অনেক মেয়েই বাচ্চা নিয়ে পরীক্ষার হলে যায়, এখন ঘরে যা। দাদিমা বলল, বেটা আজ এখানে থাকবে। সায়না বলল, সেই খুশিতে নাচতে বলছো? যাব না আমি। দাদিমা ফিসফিস করে বললেন, জামাইকে পছন্দ করছিস না, এসব কথা মানুষের কানে গেলে মানুষ ছি ছি করবে। মানুষ এক কথাকে 10 কথা করে এমনিতেই সবাই জেনে গেছে বিয়েতে তুই খুশি না। মানুষ কত রকম কথা বলছে। বাচ্চা কাচ্চার কথা তুলিস, বাচ্চা কাচ্চা চলে এলে মানুষের কথাও বন্ধ হয়ে যাবে। সায়নার চোখ জোড়ায় যেন রক্ত নেমেছে। দাদিমা তার চোখ দেখে ভড়কে গেল, বলল, ওই বেটা বিদেশ চলে গেলে তখন তুই একা একা কি করবি? বাচ্চা কাচ্চা নিয়ে নিজের জায়গা শক্ত করে শ্বশুরবাড়িতে, তখন তোকে কেউ সহজে কিছু বলতে পারবে না। আমার দিকে ওভাবে তাকিয়ে লাভ নেই। মেয়েদের সংসার শক্ত করতে প্রথমে কষ্ট করতে হয়। সায়না উঠে চলে গেল সেখান থেকে। ঘরে এসে মুখে পানির ঝাপটা দিল। তাজদার সিদ্দিকী ঘর জুড়ে পায়চারি করছে। সায়নার ঘরটা আগাগোড়া দেখছে। সায়না ওয়াশরুম থেকে বের হওয়া মাত্রই বলে উঠল, ও ঘুরতে বেরোবো, একটা শাড়ি পরে নেওয়া হোক। সায়না তার দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো, মাথা খারাপ? কোথায় যাব এত রাতে? বলা যাবে না, আমার মুড নেই এখন, ঘুরতে ইচ্ছে করছে না, গাড়িতে ঘুমানো যাবে। সায়না কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তাজদার সিদ্দিকী তাড়া দিয়ে বলল, একটু দ্রুত রেডি হয়ে নিলে ভালো হয়। বসার ঘরে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তাজদার দায়সারাভাবে বলল, বাচ্চা হয়ে গেলে আমি একাই লন্ডনে ফিরে যাব। সায়না কপাল কুঁচকে তাকালো। মোটেও এই ধরনের কথাবার্তা হয়নি, কিন্তু দাদিমার কথার সাথে মিলে গেল কিভাবে? দাদিমা বলেছে নাকি
এই লোকটাই দাদিমাকে সেটা শিখিয়ে দিয়েছে বলার জন্য। তাজদারও তার চোখের দিকে তাকালো তক্ষুনি। বুক টান টান করে দাঁড়িয়ে বলল, শায়না মুমতাজ, তোমার সামনে এখন দুটো রাস্তা। শায়না তার দিকে চোখ তুলে তাকালো। চোখ সরিয়ে নেবে তক্ষুনি তাজদার বলল, যাই হোক, আমি চাই এখন তুমি আমার সাথে চলো। শায়না ক্লান্ত হয়ে বলল, আমি খুব টায়ার্ড, শরীর খারাপ লাগছে, দয়া করে ঘুমান, আমাকেও ঘুমাতে দিন। এত কথা বলতে ভালো লাগছে না, এটা আপনার বাড়ি নয় যে বড় বড় করে কথা বললেও কেউ শুনতে পাবে না। তাজদার গলার আওয়াজ বড় করে বলল, আমি তোমাকে বলছি বেরোতে। তোমার হাতে সময় জাস্ট 5 মিনিট, সাজগোজ দরকার নেই, শুধু শাড়িটা পরবে। শায়নাকে নিজের পছন্দ মতো একটা শাড়ি বের করে দিল সে। শায়না শাড়িটা হাতে নিয়ে বলল, একটু বের হন, এটা শ্বশুরবাড়ি, বের হওয়া যাবে না, আমার সামনে পাল্টাও, আমি পরপুরুষ নই। শায়না শক্ত কণ্ঠে বলল, দেখতে চান? সেটা বললেই হয়ে যেত। তাজদা তার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে রইল। শায়না ব্লাউজ পেটিকোট বের করে বলল, আপনি ঘর থেকে বেরোবেন না? না। শায়না ঘরের আলো নিভিয়ে দিল, ওড়না রেখে দিল, তারপর অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়াটার দিকে একবার তাকালো, অপ্রস্তুত অবস্থায় আবারও ফিরে তাকালো। এই লোকটার নজর এত বাজে যে বিবাহিত সম্পর্কে আবদ্ধ হয়েও সেই চাহনি তাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। চাইলেও সে স্বাভাবিকভাবে নিতে পারছে না এই যে অন্ধকারে দাঁড়িয়ে আছে। শায়না যদি ভুল না হয় তাহলে এদিকেই তাকিয়ে আছে বেয়াদব লোকটা। হয়েছে। তৎক্ষণাৎ ঘরের আলো জ্বলে উঠল। শায়না আঁচল কাঁধে টেনে এনে বলল, হিজাব বাঁধবো, আরও সময় লাগবে। তাজদার সিদ্দিকী লম্বা পা ফেলে এগিয়ে এসে তার চুলের ক্লিপ খুলে দিতেই চুলগুলো ঝাঁপিয়ে পড়ল পিঠে। শায়না অবাক চোখে তাকিয়ে বলল, আমি খোলা চুলে বেরোই না, আমার সাথে বেরোনো যাবে? রাস্তাঘাটে মানুষ নেই এখন, যাওয়া যাক। শায়না চুলগুলো খোপা করে নিল ঢিলে করে। তাজদার তাকে নিয়ে বেরিয়ে পড়তে পড়তে দাদিমাকে বলল, ফাইনালি। দাদিমা শায়নার খালা ফুপুরা আড়াল থেকে দেখল শায়না সোজা গাড়িতে গিয়ে বসেছে। তারা সবাই ফিসফিস করছে, বউ নিয়ে বেটা যাচ্ছে কই? তাজদার গাড়ির দরজা খুলে গাড়ির ভেতরে মাথা ঢুকিয়ে বলল, সামনে এসে বসা হোক। শায়না বলল, পেছনে বসলে কি সমস্যা? পেছন থেকে কেউ বউ নিয়ে পালালে টের পাবো না, এটাই সমস্যা। শায়না সামনে এসে বলল। তাজদার ড্রাইভিং সিটে শায়না সামনে এসে বসলো। তাজদার ড্রাইভিং সিটে বসলো। গাড়ি ছেড়ে দিল। বাজার পার হতে নির্জন রাস্তা ধরে গাড়ি এগোতে লাগলো। তাজদার খুব গুরুতর ভঙ্গিতে বলল, ধরো, সাদা পোশাক পরা, লম্বা চুলগুলো, বড় বড় নখ আছে এমন একটা পেতনি হুট করে আমাদের গাড়ির সামনে এসে থেমে গেল। বলতে না বলতেই হুট করে ব্রেক কষলো গাড়িটা। শায়না ভয়ানক এক চিৎকার দিয়ে তাজদার সিদ্দিকীর বুকের উপর এসে পড়ল। তাজদার সিদ্দিকী তাকে টেনে এনে জাপটে জড়িয়ে ধরে তার মুখের উপর শ্বাস ছেড়ে কাটকাট গলায় বলল, তুমি নিজ থেকে আমার কাছে এসেছো, তাই আমি আজ ইচ্ছামতো ছোবো। নো হাঙ্কি পাঙ্কি। মিসেস শায়না মুমতাজ আমার সাথে লন্ডনে যাবে নইলে। বাকিটা বলার আগেই শায়না ছটফটিয়ে উঠল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।